কানাডিয়ান একজন লোক এগিয়ে আসেন। লোকটার মুখে চামড়া কুচকানো, বয়স নিশ্চয়ই অনেক। তিনি লরার উদ্দেশ্যে বলেন। লরা চোখ ঘুরে ধারার দিকে তাকায়। ধারার চোখে জল, ঠোঁট ভেঙে কাঁদছে। লরা দুহাত উঁচিয়ে মই ধরার চেষ্টা করে। ধারা শরীরের সবটুকু শক্তি দিয়ে লরাকে আরেকটু উপরে তোলে। বিভোরের বুক ধুক ধুক করে কাঁপছে। কখন না অঘটন ঘটে যায়। লরা মই ধরতে সক্ষম হয়। ধারাকে বলে, এবার ছেড়ে দাও। ধারার হাত কাঁপছে ছাড়তে। লরা আবারও বলে, ছেড়ে দাও, একটু সরো, আমি ওঠার চেষ্টা করছি। ধারা ছেড়ে দিতে গিয়েও পারছে না। মনে হচ্ছে ছেড়ে দিলে লরা পড়ে যাবে। মনে মনে আল্লাহর নাম স্মরণ করে চোখ বুজে লরা জ্যাকেট ছাড়ে। চোখ খুলে দেখে লরা পড়েনি। ঠোঁটে হাসি ফুটে ওঠে, কিন্তু ঝুঁকি তো রয়ে গেছে। লরা এখনো ঝুলে আছে। ধারা উৎসাহিত করে, লড়ার চেষ্টা করো, আমার হাত ধরো। লরা দুই হাতে মইয়ে চাপ দেয় উপরে ওঠার জন্য। সাথে সাথে মই আওয়াজ করে দুলতে থাকে। বিভোর চিৎকার করে বলে, ধারায় সাবধানে থাকো প্লিজ। লরার এক হাত ছুটে যায় মই থেকে। ধারা চিৎকার করে ঝুঁকে সামনে এগোতে চায় লরাকে ধরতে। লরা চিৎকার করে বলে, প্লিজ নিজেকে সামলাও। এরপর অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, আমার পক্ষে সম্ভব হচ্ছে না ধারা, হাত ভেঙে যাচ্ছে। আমার মৃত্যু এখানেই লেখা ছিল। এভাবে বলো না, চেষ্টা করো প্লিজ। লরা ধীরে ধীরে বলে। কথা শেষ করে লরা মই ছেড়ে দেয়। ধারা চিৎকার করে কেঁদে ওঠে। লড়া, বিভোর লড়া পড়ে গেছে, বিভোর লড়া। বিভোর সহ উপস্থিত সবার বুক ভারী হয়ে আসে। 6 মিনিট বাঁচার যুদ্ধ করে অবশেষে হেরে গেল আরো একজন। বিভোর এখনো আতঙ্কে আছে। ধারাকে বলে, ধারা প্লিজ কেঁদো না, ক্রিভাস পার হও প্লিজ, রিকোয়েস্ট ধারা প্লিজ। ধারা নিচে তাকিয়ে আছে। লরাকে দেখা যাচ্ছে না। কই হারিয়ে গেছে লরা? পড়ে গিয়ে কি মাথা শরীর ফেটে গেল? ধারা চোখ বুজে নিঃশব্দে কাঁদে। এরপর চোখের জল মুছে ধীরে ধীরে পার হয় ক্রিভাস। বিভোর আসতেই বিভোরকে শক্ত করে জড়িয়ে ধরে। বিভোর অনুভব করে ধারার শরীর কাঁপছে। কাঁদছে ধারা। কিছু তো করার নেই। লড়া চেষ্টা করেছে, পারেনি। ধারাও চেষ্টা করলো, পারল না। লড়ার মৃত্যু যে এখানেই লেখা ছিল। কানাডিয়ান লোকটি ধারার মাথায় হাত রাখে। ধারা তাকায়। তিনি হেসে বলেন, হানি, কেঁদো না। এই নিয়ে এখন নিয়ে তৃতীয়বারের মতো শৃঙ্গে এসেছি আমি। চোখের সামনে এমন কাহিনী অনেক ঘটেছে, এমন হবেই। নিজের ইমোশনাল সামনের দিকে এগোতে হবে, লক্ষ্যের দিকে হাঁটতে হবে। জল মুছো। ধারা জল মুছে। লোকটি বিভোরের দিকে ইশারা করে বলে, সে তোমাকে চোখে হারায়, তার জন্য নতুন উদ্যমে যাত্রা শুরু করো। ভুলে যাও কিছু সময় আগের ঘটনা। ধারা বিভোরের দিকে তাকায়। বিভোর মৃদু হেসে ধারার চোখে জল মুছে দেয়। লোকটা বিভোরের দিকে হাত বাড়িয়ে বলল, আমি ড্যামরার, তবে তুমি আমাকে শুধু ড্যাম ডাকতে পারো। আমি বিভোর। দেভর চলবে। তারপর ধারার দিকে তাকিয়ে ডেমারার বলল, আর তুমি? ধারা। ধেরা। ধারা। হ্যাঁ। জেম্বা তারা দেয়। আবার যাত্রা শুরু হয়। ধারা একবার পিছনে ফিরে তাকায়। হারিয়ে গিয়েছে লড়া। বুকটা হু হু করে উঠে। চোখের কার্নিশে জল জমে। দ্রুত বিভোরের আড়ালে জল মুছে হাতের উল্টো পাশ দিয়ে। শক্ত বরফ নীলচে সবুজ কাচের মতো হয়ে আছে চারিদিকে। আবারও পাথরের মতো শক্ত খাড়া বরফের দেয়াল। জুতার তলায় লাগানো শক্ত ক্র্যাম্পনের কাটা শরীরের সমস্ত শক্তি দিয়ে মেরেও দেয়ালে পা আটকাচ্ছে না। 2-3 পা ওঠার পরে বুক ভরে দম নিতে হচ্ছে। তার উপর মাথার উপর চড়া রোদও রয়েছে। গলা শুকিয়ে কাঠ। কিছুক্ষণের মধ্যে পৌঁছায় ওরা ক্যাম্প 3-এ। হ্যাঙ্গিং গ্লেসিয়ার মতো অনেকগুলো বরফের ঢিবি আশেপাশে উপরে নিচে লাগানো হয়েছে ক্যাম্প 3-এর তাঁবুগুলোতে পৌঁছানো মাত্রই জেম্বা চা বানিয়ে নিল। ধারার বুকটা এখনো ভারী। কিছুতেই লড়ার ফ্যাকাশে রক্তহীন মুখটা চোখের সামনে থেকে সরছে না। চা খেয়ে শুয়ে পড়ে। কিছু ভালো লাগছে না, কিচ্ছু না। ক্যাম্প 3-এর উচ্চতা 7300। বাকি দিনটা বিভোর প্রভাসদের সাথে কাটায়। ধারাকে একা থাকতে দেয়, শোকটা কাটিয়ে উঠতে। রাতে ডিনার করে শুয়ে পড়ে। মাঝরাতে বিভোরের ঘুম ভাঙে প্রভাসের ডাকে। প্রভাসের অসহ্য রকম শ্বাসকষ্ট হচ্ছে হুট করে। বিভোর জেম্বাকে ডেকে তুলে। জেম্বা প্রভাসকে অক্সিজেন লাগিয়ে দেয়। এতে কিছুটা আরাম হয় প্রভাসের। এরপর দিন সকাল 7টায় সবাই বেরিয়ে পড়ে ক্যাম্প 2-এ নেমে যাওয়ার জন্য। তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু সেই ভয়ঙ্কর ক্রিভাসটি পার হওয়ার পথে ধারার খুব কষ্ট হচ্ছিল। মিনিট 2-এক তাকিয়ে থাকে যদি লড়ার দেখা মিলল না। দেখা ক্যাম্প 2-এ ছিল রদভি। সে জুস করে দেয়। জুস খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ক্যাম্প 1-এ আসে। এরপর আবার ক্যাম্প 1 থেকে হাঁটা। কোনো বিশ্রাম নেই। খুম্বু আইসফল জোনের কাছে এসে দেখলো তুষার স্তূপ ভেঙে ভেঙে পড়ছে। তার ফলে পাল্টে গেছে পথ। এসপিসিসি নতুন পথ তৈরি করেছে বেস ক্যাম্পে
পৌঁছানো হয় বিপদ ছাড়াই। বেস ক্যাম্পে সব ঠিক আছে। হারিয়েছে 3 জন মানুষ, অসুস্থ হয়েছে 4 জন, এছাড়া সবাই সুস্থ আছে। রাতে শুরু হয় ভীষণ তুষারপাত। বিভোর ধারাকে বুকের সাথে চেপে ধরে রেখেছে। ধারা কথা বলছে না, এখনো ভুলতে পারছে না লড়াকে। বিভোর কৌতুক বলা শুরু করে। একসময় ধারা হাসে, বিভোরের বুকটা হালকা হয়। কেটে যায় আরো অনেকগুলো দিন। এর মধ্যে খবর আসে নর্থ কল দিয়ে যাওয়া অভিযাত্রী 5 জন মারা গিয়েছে, 6-7 জন অসুস্থ হয়ে ফিরে এসেছে। 8 মে শুরু হয় চূড়ায় পৌঁছানোর যাত্রা। যাত্রার শুরুতে যে যার মতো পুজো করে নামাজ পড়ে। আবার বেস ক্যাম্পে আসা হবে নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না। ক্যাম্প 1 থেকে 2 পার হয় সুস্থভাবে। ক্যাম্প 3-এ উঠতে কষ্ট হয় শক্ত দেয়ালের জন্য। রাতটা ক্যাম্প 3-এ থেকে এরপর দিন হাঁটা শুরু হয় ক্যাম্প 4-এর দিকে। ক্যাম্প 3-এর বাঁদিকে দড়ি লাগানো রয়েছে। সেই দড়ি ধরে একের পর এক অভিযাত্রী চলেছে স্বপ্নের লক্ষ্যের মধ্যে। প্রভাস এসে বিভোরকে বলল। ভাই, পেট গুড়গুড় করছে। বিভোর হেসে এদিক ওদিক তাকায়। আশেপাশে বসার জায়গা বলে কিছু নেই, একদম খোলামেলা এলাকা, চারিপাশে লোকজন। একপাশে নিচু ঢাল দেখে বিভোর বলল। ওইদিকে যাও। প্রভাস ঢাল দিয়ে নামতে গিয়ে দেখে অতলান্ত ক্রিভাস। ভয়ে পেট আবার গুড়গুড় করে উঠে চলে আসে। বিভোর বলে। শেষ এত জলদি? প্রভাস মুখ গুমট করে বলে। ক্রিভাস ওদিকে। ভয়ে আত্মা কেঁপে উঠছে। প্রাকৃতিক ডাক আর শুনতে পাচ্ছি না। বিভোর হেসে বলে। ভয়ে আপনা আপনি চাপ হালকা হয়ে গেল। প্রভাস হাসের সাথে বিভোর কথাগুলো ধারার কানেও আসে। সবাই অক্সিজেন ব্যবহার করে সামনে এগোচ্ছে। অক্সিজেন ছাড়া নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। বাঁ পাশে এসরে রোপে জুমার লাগি অন্যান্য অভিযাত্রীদের সঙ্গে সামিল হয় আরোহণে, টানা চড়ায়। এরপর বাদিকে আড়াআড়ি চলা, পাহাড়ি ভাষায় একে বলে ট্রাভার্স করা। অনেকটা আড়াআড়ি চলার পর একটা হলুদ পাথরের দেয়াল আসে। এর নিচে গিয়ে দাঁড়ালো সবাই। এইটার নাম ইয়েলো ব্যান্ড। আজ আর আলাদা করে দাঁড়িয়ে বিশ্রাম নিতে হচ্ছে না। একই দড়িতে আগে পড়ে অনেক ক্লাইম্বার। মাঝে মধ্যে বেশি কষ্টকর জায়গায় কেউ না কেউ দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। স্বভাবতই পিছনের লোকরাও দাঁড়িয়ে যাচ্ছে, বাধ্য হচ্ছে বিশ্রাম নিতে হচ্ছে। তবে কেউ অসহিষ্ণু হয়ে পড়ছে না, তারা দিচ্ছে না জোরে চলার জন্যে, বা পাশ কাটিয়ে যেতে চাইছে না। ধৈর্যের পরীক্ষা চলছে। এ পথে চলতে গেলে এরকম হওয়া খুব স্বাভাবিক। এর নাম হিউম্যান ট্রাফিক জ্যাম। কিছুটা এগোনোর পর দেখা মিলে মন খারাপ করা এক দৃশ্যের। একজন শেরপা মৃতদেহ নামাচ্ছে। যে দড়ি ধরে উঠা হচ্ছে সেই দড়ি দিয়ে নামানো হচ্ছে। জিজ্ঞাসা করে জানা গেল লোকটির অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। এর পথে কেউ মারা গেলে তার মৃতদেহটা আবর্জনা হিসেবে ধরা হয়, সেটা নামিয়ে আনতে হয়। সেই আবর্জনা পরিষ্কার করার চার্জ আছে। চার্জ $2000। ধারার মনটা খারাপ হয় খুব বাজেভাবে। তার মতো এক অভিযাত্রী ভালোবেসে এসেছিল এভারেস্ট জয়ের জন্য, কিন্তু আর বাড়ি ফিরল না। ভাবতেই চোখে ভেসে ওঠে মা, বাবা, 3 ভাই, ফুপি, দিশারি সবাইকে। আর কি দেখা হবে। সাউথ কল পৌঁছাতে আর 15 মিনিট বাকি। বিভোরের অক্সিজেন শেষ হয়ে আসে। সিলিন্ডার চেঞ্জ করে দেয় গরজ। তখন বিভোরের হুট করে খেয়াল হয় তার অক্সিজেন অন্যদের তুলনায় খুব দ্রুত শেষ হচ্ছে। কিন্তু কেন? চলবে তো ফেরা অবধি। আতঙ্কে চোখ মুখের রং পাল্টে যায়। দুটো শৃঙ্গের মাঝে কিছু সমতল জায়গা থাকলে তাকে কল বলে। সাউথ কল হলো এভারেস্ট আর লোৎসের মাঝে নিচু জায়গা। উচ্চতা 7955 মিটার। কালো পাথর আর বরফের এক ময়দান, অনেকটা সমতল। এভারেস্টের দক্ষিণে আছে বলে এর নাম সাউথ কল। দুটো পাহাড়ের মধ্যে অনেকটা নিচু খাস থাকলে তাকে বলে পাস। পাস আর কলের মধ্যে ফারাক হলো পাস অনেকটা নিচে, যা মূলত এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াতের জন্য ব্যবহৃত হয়, যেমন খাইবার পাস, নাথুলা পাস ইত্যাদি। আর কল সাধারণত অনেক উঁচুতে হয়, যেখানে পৌঁছাতে গেলে পর্বতারোহণ জরুরি। সাউথ কলে ওরা চলে এসেছে। অনেক তাঁবু চারিদিকে, তবে জায়গাটা বেশ নোংরা। চারিপাশে পুরনো ছেঁড়া তাঁবু, অন্যান্য আবর্জনা পড়ে আছে। এখানে ওখানে খালি অক্সিজেন সিলিন্ডার স্তূপ করে রাখা, মনে হচ্ছে একটা নোংরা বস্তি। ধারা অক্সিজেন মাস্ক সরিয়ে বিভোরকে বলল। এত নোংরা কেন? বিভোর জবাব দিল। প্রভাস হাসে, সাথে বিভোর। কথাগুলো ধারার কানেও আসে। শরীর প্রচন্ড ক্লান্ত। তাঁবুতে এসে শুয়ে পড়ে সকলে। আজ এখানে থাকা হবে না, কারণ রাতেই বেরোতে হবে শৃঙ্গারোহণের উদ্দেশ্যে। এখানকার উচ্চতা 7955 মিটার। প্রায় 8000 মিটারে আছে ওরা। 8000 বা তার চেয়ে উঁচু এলাকাকে বলে ডেড জোন। মৃত্যু যে কোনো সময় এসে ছোবল মারতে পারে, তাই যতটা সম্ভব কম সময়ে এসব এলাকায় থাকতে হয়। জেম্বা গরজ ব্যস্ত হয়ে পড়ে খাবার তৈরিতে। প্রথমে চা। তাঁবুর কাছে রান্না জায়গা বানিয়ে নিল। গ্যাস জ্বালিয়ে পাত্রে আইস চাপিয়ে দিল চায়ের জল বানানোর জন্য। চায়ের সঙ্গে বিস্কিট, অল্প পরে স্যুপ। গরজ বাইরে থেকে ঘুরে এসে জানালো তাদের দল নিয়ে আরও মোট 7টা দল এসেছে আজ সাউথ কলে। একটাই মাত্র দড়ি টাঙানো আছে আরোহণের জন্য, তাই সবাই একসঙ্গে বেরোলে চলবে না। শেরপারা নিজেদের মধ্যে কথা বলে কে কখন বেরোবে তা ঠিক করে নেয়। সে কারণে দড়ি ধরে চলার সময় একই জায়গায় ভিড় হয়ে যায় না। এটাই চল। জেম্বা কথায় কথায় বলে। এইটুকু পথে অনেকজন মারা পড়েছে এভারেস্টের দুপথেই। এরকমটা হয় না অন্য বছর। এতজন এত দ্রুত মারা যায় না। এবার যে কি হচ্ছে।
জেম্বার কথা শুনে ধারা বিভোরের চোখের দিকে তাকায়। বিভোর বুঝে ধারা তাকিয়েছে, তবুও তাকালো না। বিকেলে বিভোর তাঁবু থেকে বের হয়। সামনে উত্তর পশ্চিম দিকে দেখা যায় এভারেস্ট। একদমই অন্যরকম লাগছে এখান থেকে দেখতে। এভারেস্টের প্রতি আকর্ষণটা দ্বিগুণ মনে হচ্ছে। কতটা কাছে এভারেস্ট, স্বপ্নের এভারেস্ট। পরিকল্পনা মাফিক রাত 7:30টায় সবাই তৈরি হয়। 8-10-12 ঘন্টা তার পরপরই গন্তব্য এভারেস্টের চূড়া। ভাবতেই গায়ে শিরশির অনুভব হচ্ছে। বিভোর ধারার দিকে একবার তাকায়। ধারার মাথায় হেড টর্চ, কোমরে হারসেন স্লিং, ক্যারাবিনার এবং হাতে জুমার। কি দারুণ লাগছে দেখতে। ধারার চোখে পড়ে বিভোরের চাহনি। ধারা হাসে, গ্যাস দাঁতগুলো ঝিলিক দেয় অন্ধকারেও। বিভোরও হাসলো। এরপর বেরিয়ে পড়ে। কিছুটা এগিয়ে এসে পেল দড়ি। এই দড়ি পর্বতগাত্র সংরক্ষিত অবস্থায় বাঁধা আছে শীর্ষ পর্যন্ত, যাকে বলে ফিক্সড রোপ। হার্নেসে লাগানো ক্যারাবিনার এই ফিক্সড রোপের সঙ্গে জুড়ে নেয় সবাই। হাতে জুমার লাগিয়ে নেয় দড়ির গায়ে। এরা সবাই সুরক্ষিত। সামনে পিছনে তাকালে অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে। শুধু ছোট ছোট টর্চের আলো, আর বাকি সব ঘুটঘুটে কালো, যেন গ্রামে ডাকাত পড়েছে। আর সবাই টর্চ জ্বালিয়ে ডাকাত খুঁজতে বেরিয়েছে। উঠতে উঠতে একসময় ওরা দেখে দড়িটা শক্ত বরফের প্রাচীরের গভীরে হারিয়ে গিয়েছে। টেনে হিঁচড়ে যতটা বার করা সম্ভব বের করে ওই দড়ি বেয়ে আরো কিছুটা উঠে বুঝতে পারলো মারাত্মক ভুল হয়ে গিয়েছে। এটা নিশ্চয়ই আগে কোনো বছরে লাগানো দড়ি। দড়ির বাকি অংশের উপর প্রচুর বরফ চাপা পড়ে গেছে। কঠিন আইসের নিচে হারিয়ে গেছে তা। টেনশন হতে লাগলো। এখান থেকে নামারও সুযোগ নেই, ওঠারও সুযোগ নেই। কি হবে? না ফেরা যাবে বাড়ি, না চলা যাবে এভারেস্ট চূড়া। জেম্বা বলল। সাবধানে দাঁড়াও, আমি দেখছি। জেম্বা সাবধানে চলে যায় আসল দড়ি খুঁজতে। বিভোর এক হাতে ধারাকে বুকে জড়িয়ে ধরে। চোখে ভেসে ওঠে মায়ের মুখ। ঢাকা থেকে বাড়ি যাওয়া হবে শুনে মা নামক মমতাময়ী মানুষটা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন। কখন আসবে তার বিভোর। বিভোর দরজার সামনে যেতে ঝাঁপিয়ে পড়তেন বুকে, গাল ভরিয়ে দিতেন চুমুতে চুমুতে। মায়ের মুখটা আবারও দেখা হবে। বিভোর দ্রুত মাথা ঝাঁকায়। কী সব ভাবছে সে। কিছুক্ষণ পর জেম্বা ফিরে আসে। আসল দড়ি পাওয়া গেছে, কিন্তু এই দড়ি ছেড়ে কিভাবে ওই দড়ির সঙ্গে যুক্ত হবে ওরা? বেশ কিছুটা পথ রোপিন ট্রাভার্স করতে হবে, আর এটা ঝুঁকি। পড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। পড়ে গেলে একদম খাদে। খাদ মানে নিশ্চিত মৃত্যু। 3-4 জন শেরপা মিলে দড়িটা টেনে কাছাকাছি নিয়ে আসে। এরপর এক এক করে সবাই ওই দড়িতে পার হয়। শুরু হয় যাত্রা। খারাপ পথ এই পথে শেষ করবে স্বপ্নের চূড়ায়। অনেক পর্বতারোহী জীবনের শ্রেষ্ঠ বাসনা পূরণের জন্য এই পথে চলেছে। হাওয়া নেই, তবে কনকনে ঠান্ডা। তাপমাত্রা -30°C। একটু দাঁড়ালে ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। শক্ত বরফের দেয়ালে পায়ের জুতার ক্র্যাম্পন সজোরে মেরে ধীরে ধীরে উঠছে সবাই। একই দড়ির বন্ধনে সম্পর্কিত দুটি দলের পর্বতারোহী। কেটে যায় 4 ঘন্টা। শরীর উত্তেজনায় কাঁপছে। এভারেস্ট চূড়া পৌঁছানোর আর মাত্র কয়েক ঘন্টা। এই রাত জীবনের 180 ডিগ্রি মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু কিছুক্ষণ যাবৎ হাওয়া হচ্ছে খুব। জেম্বার মুখটা শুকনো। এতটা এসে নেমে যাওয়াটা কষ্টকর। হাওয়া বেড়েই চলেছে। জেম্বা বলে, আমাদের নেমে যেতে হবে। ফজলুল চিৎকার করে উঠে। জেম্বা বলে, আর এই ঘন্টা ওঠার অবস্থা নেই, আবহাওয়া উল্টে গেছে। জেম্বা কি বলবে বুঝতে পারছে না। আতঙ্কে কলিজা কাঁপছে। আবহাওয়ার অবস্থা দেখে মনে হচ্ছে সর্বনাশা কিছু হতে চলেছে। এমন আবহাওয়া তো মে মাসে হওয়ার কথা নয়। এমনকি সাউথ কল থেকে যাত্রার শুরুতে খোঁজ নিয়ে জানা গেছে আজকের আবহাওয়া ভালো। হুট করে কি হলো? এরই মধ্যে স্যাটেলাইট ফোনে কল আসে। গরজ দ্রুত রিসিভ করে। ওপাশ থেকে স্পষ্ট ইংলিশ ভেসে আসে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। নেমে আসুন, দ্রুত নেমে আসুন। খুব দ্রুত খারাপ কিছু হতে চলেছে। নেমে আসুন, দ্রুত দ্রুত। জেম্বা ঘুরে যায়। বাকি শেরপাড়াও দ্রুত নেমে যেতে হবে। বিভোর হতবাক। নামতে ইচ্ছে হচ্ছে না। বিভোর জেম্বাকে বলে। ধারাকে নিয়ে যাও জেম্বা। ধারা চোখ বড় বড় করে তাকায়, বলে, আমি তোমাকে ছাড়া কিছুতেই নামবো না। জেম্বা বলে, বেভোর চলো, এমনটা হওয়া কথা ছিল না। হুট করে আবহাওয়া যখন উল্টে গিয়েছে আমাদের ফিরতে হবে। জানিও জানিও না ফিরতে পারবো কি না, কিন্তু বাঁচলে আবার আসা যাবে। অগত্যা বিভোরকেও নামার জন্য ঘুরে দাঁড়াতে হয়। পাশে কোথাও আওয়াজ হয় জোরসে। বরফ ধসে পড়েছে। পায়ের নিচের বরফেও কাঁপুনি। কি হতে চলেছে? আবারও স্যাটেলাইট ফোনে কল আসে। ফোন থেকে ভেসে আসছে আতঙ্কিত কণ্ঠস্বর। বুকে হাতুড়ি পেটা চলছে সবার। অসহায় মনে হচ্ছে। বরফের হিমালয় একই তাণ্ডব শুরু করেছে। শহর জুড়ে এই সকালের মিষ্টি রোদে ছড়াছড়ি, সেই সাথে হালকা মৃদু হাওয়া। দিনটার আবহাওয়া ভারী সুন্দর। ঠিক যতটা সুন্দর আজকের দিনটা, ঠিক ততটাই খারাপ কপাল সায়নের। দিশারি লাগেজ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। সে বাপের বাড়ি চলে যাচ্ছে। সায়ন কিছুতে আটকাতে পারছে না। দিশারি কিছুতে সায়নের কথা শুনছে না। দিশারির সাথে পায়ে পা মিলিয়ে সায়ন হাঁটছে। চাপা স্বরে বারবার বলছে,
দিশু যাইস না প্লিজ। দিশারি চোখ গরম করে কটমট করে বলল, তুই তুই করে কেন বললি? আমি তো তোর সাথে আর সংসার করতেছি না, এটা ফাইনাল। সায়ন এদিক ওদিক তাকায়। পথচারী 2-3 জন ওদের দিকে তাকিয়ে আছে। সায়ন গলার স্বরটা আরো নিচু করে বলল, তুমি তো মাত্র তুমি করে বললা। দিশারি দাঁড়িয়ে পড়ে। সায়নও দাঁড়ায়। দিশারি আঙ্গুল তুলে শাসিয়ে বলে, আমি 100 বার বলবো, তুই কেন বলবি? আমি তোর বউ না? আমি তো তোর সরি তোমার জামাই। আমাকে দিশারি পুরো কথা না শুনে আবারও হাঁটতে থাকে। সায়নও হাঁটা শুরু করে, বলে, বিশ্বাস করো তিনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওর লোকে 1 বছর আগেই ব্রেকআপ হয়েছে। দিশারি রিক্সা ডাকে। সায়ন দিশারির এক হাত ধরে বলে, যাইও না পাখি প্লিজ। তিনি আমারে কল করে চালায়, আমি ওরা কখনোই কল করে নাই, বিশ্বাস করো। দিশারি রিক্সায় উঠতে উঠতে বলল, আমি তোর কল লিস্ট দেখছি, গতকাল 1 ঘন্টা কথা বলছো তোর সাথে। ওইটা তো সায়নের কথা শেষ হওয়ার পূর্বে দিশারি রিক্সা ড্রাইভারকে তাড়া দেয়। রিক্সা চলতে শুরু করে। সায়ন হতভম্ব হয়ে মিনিট 2 দাঁড়িয়ে থাকে। ঘুরে দাঁড়ায়। তখন দিশারি মাথা ঘুরিয়ে পেছনে তাকায়। ঠোঁটে ভেসে ওঠে দুষ্টু হাসি। 2 দিন আগে সায়ন বলছিল, আরে আমাদের আজ 8 দিন ঝগড়া হয় না, জোস্ত সুখের সংসারে কি বলে। দিশারির তখন মনে পড়ে, সত্যিই তো প্রতিদিন 2-3 বার ঝগড়া, 2-3 দিন পর সিরিয়াস ঝগড়া চলছে বিয়ের পর থেকে। আর এখন 8 দিন পার হয়ে গেল। ঝগড়া একটা বাধাতেই হবে। অমনি দিশারি ঝগড়া করার রাস্তা খুঁজতে থাকে। সায়নের এক্স তিন্নি ইদানিং সায়নকে বিভিন্ন নাম্বার থেকে কল করে জ্বালায়। সায়নেতে বিরক্ত হয়। দিশারি বুঝে। গতকাল সকালে বারান্দায় বসে সায়ন ফোনে তিন্নিকে বুঝিয়েছে ওকে আর ডিস্টার্ব না করতে। দিশারি শুনেছে, তবু এমন ভান করেছে যে শুনেনি। এরপরই খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলা শুরু করেছে। তর্কে তর্কে একসময় দিশারি লাগেজ নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। সে জানে বিকেলেই সায়ন তার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে। বিকেলে কলিং বেল বাজতে দিশারি দৌড়ে আসে। নিশ্চয়ই সায়ন আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে নিতে এসেছে। দরজা খুলে দেখে সামিত দাঁড়িয়ে, পেছনে সাফায়াত রয়েছে। দিশারি হেসে বলে, আরে ভাইয়ারা। সাফায়াত মুখ গম্ভীর রেখে বলল, তোর সাথে কথা আছে, ভেতরে চল। দিশারির মুখটা চুপসে যায়। কিসের কথা? সাফায়াত সামিত সোফায় বসে, দুজনের সামনে দিশারি মা ঘুমোচ্ছে, বাবা বেরিয়েছেন হাঁটতে। সামিত বলল, যা প্রশ্ন করব সত্যি বলবি। দিশারি ঠাহর করতে পারছে না। কি হলো? সামিত বলল, ধারার সাথে ওর হাজবেন্ডের দেখা দার্জিলিং এ হয়েছিল, এটা সত্যি? দিশারি ভড়কে গেল। এরা জানে কিভাবে? সাফায়াত তারা দেয়, জলদি বল, মিথ্যে কথা সাজাতে হবে না, মিথ্যে বলবি না ভাইদের সাথে। দিশারি মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। সামিত বলল, ওরা একই ফ্ল্যাটে ছিল? দিশারির ঘাম শুরু হয়। কি পরিস্থিতি এতে পড়লো? না পারছে সত্যি বলতে, আর না পারছে মিথ্যা বলতে। মনে হচ্ছে এরা সবই জানে। সামিত বলল, চুপ মারছস কেন, বল। দিশারি নিচু স্বরে বলল। সামিতের চোখ লাল হয়ে ওঠে। সাফায়াতকে বলে, দেখছিস হারামজাদা কেমন মেয়েখোর, আমাদের সহজ সরল বোনকে পটিয়ে ফ্ল্যাটে তুলছে, ব্যবহার করছে। দিশারি এর সাথে সাথেই বলে। সাফায়াত সন্দিহান দৃষ্টিতে তাকায়, বলে, তুই কেমনে জানিস? সাফায়াত তীর্যক ভাবে হেসে বলল, তাহলে তুইও আসামি, এসবে পুরোপুরি ভাবেই ছিলি। দিশারি কিছু বলল না। সামিত বলল, তোর ফ্রেন্ড যদি এতই সাধু হয় আমাদের কাছে কেন যায়নি? কেন শুধু ধারারে বাগে এনে একসাথে থাকছে? দিশারি অন্যদিকে তাকিয়ে বলে। 2 ভাই একসাথে চমকে যায়। সামিত বলে, কি এভারেস্ট মানে? বিভোর নেপালে এভারেস্ট? রাগে সামিতের পুলিশি রক্ত টকবক করে উঠে। মনে মনে প্রতিজ্ঞা করে বিভোরকে জেলের ভাত খাওয়াবে। এরপর কিছু না বলে উঠে বেরিয়ে যায়। সামিতের দেখা দেখি সাফায়াত দিশারি পিছনে ডাকে শুনল না। মিনিট 5 পর সায়ন আসে। দরজা খোলা পেয়ে ফ্ল্যাটে ঢুকে পড়ে। দিশারি অন্যমনস্ক হয়ে ভাবছিল। সায়ন পিছন থেকে জড়িয়ে ধরে, এক নিঃশ্বাসে বলে, বাসে চলো। বিশ্বাস করো আমার কোনো সম্পর্ক নেই তিন্নির সাথে, প্লিজ বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছে। তুষারপাত শুরু হয়েছে। বাতাসের বেগ বেড়েছে দ্বিগুণ। বাতাসের দাপটে টিকা যাচ্ছে না। দ্রুত নামতে গেলে ক্রিভাসে পড়ে মরতে হবে, আর ধীরে চললে বরফের নিচে ঠাসা পড়ে মরতে হবে। সবার ভেতর কাঁপছে। দড়ি বেয়ে নামার চেষ্টা করছে বিভোর। হাঁটার সময় ধারার হাত শক্ত করে ধরে রেখেছে। দড়ি বেয়ে নামার সময় নজর রাখছে ধারার যেন কিছু না হয়। দড়ি বেয়ে অনেকটা নেমে এসেছে সবাই। তখন ইজেম্বা চেঁচিয়ে ওঠে, সবাই ওপরে তাকাও, নিজেদের সামলাও। ওপর থেকে একটা বড়সড় বরফের স্তূপ নিচের দিকে এগিয়ে আসছে। সবার চোখ আতঙ্কে ভয়ে বড় হয়ে যায়। দ্রুত সবাই দড়ি ছেড়ে হিমালয়কে খামচে ধরে রাখার চেষ্টা করে। ক্র্যাম্পন দিয়ে বরফ আটকে থাকার জন্য যুদ্ধ শুরু করে। দুজন পারেনি বাঁচতে। বরফের স্তূপের নিচে চাপা পড়ে। হিমালয়ের পা পিচ্ছিল হয়ে আছে। প্রভাস কিছুতে নিজেকে সামলাতে পারছে না। বিভোর এক হাতে ধারাকে ধরে রেখেছে। ভাগ্যিস পায়ের ক্র্যাম্পেনের কাঁটা একটু হলেও বরফের ভেতর ঢুকেছে। বিভোর ধারাকে বলল,
ধারা তাই করে, একবার ঘাট ঘুরিয়ে পেছনে তাকায়। তাদের চেয়ে অনেক বেশি দূরে একটা বড় ক্রিভাস। বিভোর এই মুহূর্তে তাকে ছেড়ে দিলে এতটা পথ চোখের পলকে শেষ হয়ে যাবে। গড়াগড়ি করে গিয়ে সে পড়বে ক্রিভাসে, তারপরেই মৃত্যু। জেম্বা গরজ দড়িটা আবারও নিয়ে আসে। এক এক করে সবাই দড়িটা হাতের মুঠোয় নিয়ে নেয়। পারল না প্রভাস, আচমকা গড়িয়ে যায় নিচে। বিভোর, জেম্বা সহ অনেকে চেঁচিয়ে ওঠে। বিভোর শুধু প্রভাসের একটা কথা শুনে নিচের দিকে গড়িয়ে যাওয়ার সময় চেঁচিয়ে বলে, বুকটা হাহাকার করে উঠে বিভোরের। কত ভালো ছিল প্রভাস, বিভোরকে ছোট ভাইয়ের মতো এই কয়টা দিন দেখেছে, মিশেছে। জেম্বা তাড়া দেয়, শোক প্রকাশের সময় নয় এটা, দ্রুত চলো, আবহাওয়া ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। আবার চলা শুরু হয়। 2 ঘন্টার মধ্যে হাওয়ার গতিবেগ 250 কিলোমিটার চলে আসে। চারিপাশে আওয়াজ হচ্ছে বরফ ধসে পড়ার। পাশ দিয়ে বরফ ধসে পড়েছে দুপা, চারিদিকে ধোঁয়ার মতো উঠছে, ঘোলা হয়ে আসছে সব। 4-5 জন তাড়াহুড়ো করে নামতে গিয়ে একজনকে হারিয়ে গিয়েছে হিমালয়ে। সবার এখন একটাই চেষ্টা, বাঁচতে হবে। ডেমরার বিভোরকে বলল, এদিকটা খুব রিস্ক মনে হচ্ছে, আমাদের পথ চেঞ্জ করা উচিত। জেম্বাও তাই করলো। অন্য শেরপাড়া রাজি হলো না। ডেমরার বিভোর, ধারা, ফজলুল, জেম্বা অন্য পথ ধরে। হাঁটার পথ উঁচু নিচু, বরফ পার হয়ে হাঁটতে থাকে। আশেপাশে অসংখ্য ক্রিভাস, হাওয়া যেন উড়িয়ে নিবে। বিভোর শক্ত করে ধারার হাত ধরে রেখেছে। ধারা হাওয়ার সাথে টাল সামলাতে পারছে না। সামনের রাস্তায় ছোট ছোট 3টা ক্রিভাস, যেগুলো লাফিয়ে পার হওয়া যাবে। সবার আগে ফজলুল, এরপর জেম্বা, এরপর ডেমরার পার হয়। ধারা পার হওয়ার পরই ঠিক মাঝে বরফ ভেঙে পড়ে। বিভোর আলাদা হয়ে যায়। ধারা চিৎকার করে ওঠে। বিভোর, চারিদিকে হাওয়ার আওয়াজ, বরফের স্তূপ নিচে চলে যায়, ফাটল বেড়ে যায়। মই ছাড়া পার হওয়া পসিবল না। ধারার হৃৎপিণ্ড ভয়ে ধুকপুক করছে। বিভোরের ঠিক কিছুটাই পিছনে আরেকটি বরফ ধসে পড়ে। ধারা বারবার জেম্বাকে বলছে, জেম্বা কিছু করো। এরপর চেঁচিয়ে উঠল, বিভোর সরে যাও। ধারার কথায় বিভোর দ্রুত অন্যদিকে সরে যায়। যেদিকে যায় সেদিকে আরেকটি ক্রিভাস, বরফের উঁচু স্থান ভেঙে একটার পর একটা পড়ছে। বিভোর ধসে পড়া বরফকে পেছনে ফেলে দ্রুত লাফিয়ে আরেকটু সামনে যায়, সেখানেও ক্রিভাস, তাই আবারও লাফ দেয়। এভাবে ধারা দিচ্ছে অনেকটা দূরে চলে যায়, যেন বিভোরকে পিষে খাওয়ার জন্য বরফ রাক্ষস একটার পর একটা বড় বরফ ছুটছে। বিভোরের সামনে অনেকগুলো ক্রিভাস বা ফাটল, বরফ ধসে পড়তে পড়তে বিরাট আকৃতির ক্রিভাস ধারণ করে। এদিকে ফজলুল তারা দিচ্ছে সামনে এগোতে। ধারা কিছুতেই বিভোরকে রেখে যাবে না। ধারাকে রেখে ডেমরার এবং জেম্বা যেতে নারা। জেম্বা বারবার বলছে, এমনটা হওয়ার কথা না এই মাসে, এরকম ঝড় উঠে আগস্ট সেপ্টেম্বরে। ধারা বিভোরের দিকে তাকিয়ে চেঁচিয়ে যাচ্ছে, বিভোর, বিভোর আমার কাছে এসো। জেম্বা, জেম্বা প্লিজ কিছু করো। বিভোর পড়েছে ক্রিভাসের মধ্যস্থলে, কোনো দিকেই যাওয়া যাচ্ছে না। হাওয়ার সাথে আর যুদ্ধ করা যাচ্ছে না। পা দুটি অবশ হয়ে আসছে, চোখ দুটি কেমন করছে। ধারা ক্রিভাসের পাশে চিকন পথের মতো একটু জায়গা দিয়ে এগিয়ে আসতে থাকে বিভোরের দিকে। হাওয়ার দাপটে সে দুলছে, কখন না পড়ে যায় ক্রিভাসে। বিভোর নিজের চেয়েও ধারাকে নিয়ে চিন্তিত। সে বারবার বলছে, ধারা পাগলামি করো না, নিজের সেফটি দেখো প্লিজ। ধারা, আমার যাই হোক, প্লিজ ধারা, নিচে নেমে যাও। ধারা কিছুতেই শুনছে না। পিছনে জেম্বা আর ডেমরা আসে। ফজলুল দূরে দাঁড়িয়ে, তার বিরক্তি লাগছে। কখন না নিজেরই মরতে হয়। বিভোর আর কয়েক ফুট দূরে, আর এগুনোর পথ নেই। বিভোরের চারিপাশে ঘিরে ক্রিভাস, যেখানে দাঁড়িয়ে আছে বিভোর সেটিও ধীরে ধীরে ধসে পড়ছে। ধারা বসে পড়ে উত্তেজনায়। বিভোরও বসে, ধারার দিকে তাকায় নিষ্পলক সে দৃষ্টি। চারিদিকে জোরছে হাওয়া, ধোঁয়া, বরফ ধসে পড়ছে। নিচে তাকালে নীল ও কালো রঙের বরফের ক্রিভাস, যার শেষ কোথায় কেউ জানে না। পড়ে গেলে জীবনের সব কয়টা রং এক নিমিষে শেষ। বিভোর জানে এখান থেকে বাঁচার উপায় নেই, সে পরিবেশ নেই। নিজেকে অনেক কষ্টে শান্ত করে ধারাকে বলে, ধারা, এইবার ফিরে যাও। এরপর এভারেস্ট জয় করতে আসবে, আমার স্বপ্ন যত্ন করে পূরণ করবে, আর আর নিজের প্রতি খেয়াল রাখবে। বিভোরের গলা কাঁপছে, ধারার বুকটা চুরমার হয়ে যাচ্ছে। ধারা বলে, একসাথে মরবো নয় একসাথে বাঁচবো। এরই মধ্যে ড্যামরার হাওয়ার দাপটে পা ফসকে পড়ে যায়। দ্রুত বরফ খামচে ধরে। জেম্বার সাহায্যে উঠে পড়ে। জেম্বা ধারাকে তাড়া দেয়। বিভোর আদুরে গলায় বলে, যাও আমার প্রিন্সেস। ধারা দৃষ্টি শান্ত। হিমালয় তাণ্ডব বেরিয়ে চলেছে। বিভোর জেম্বাকে রিকোয়েস্ট করে ধারাকে নিয়ে যেতে। জেম্বা ধারাকে তুলে দাঁড় করায়। ধারাও বাধ্যের মতো উঠে দাঁড়ায়। দৃষ্টি বিভোরের দিকে বন্দি। কি মোহনীয়ভাবে তাকিয়ে আছে মানুষটা। হাঁটু গেড়ে বসে মৃত্যুর প্রস্তুতি নিচ্ছে। এই মানুষটাকে ছাড়া কেমনে বাঁচবে সে। ধারাও ঘুরে দাঁড়ায়। চলে যাচ্ছে ধারা। বিভোর চোখ বন্ধ করে মা, বাবা, ভাই, ফ্রেন্ড সবাইকে দেখে নেয় একবার। এরপর কালিমা পড়ে চোখ খুলে দেখে ধারা তার সামনের ক্রিভাসের দিকে উন্মাদের মতো হয়ে দৌড়ে আসছে। পেছনে জেম্বা ও ডেমরার। বিভোর উঠে দাঁড়ায়, চিৎকার করে বলে, ধারা প্লিজ এমন করো না, আত্মহত্যা করো না, ওপারে পাবে না আমায় প্লিজ। ধারা, ধারা আর এগোবে না,
ধারা শুনো প্লিজ, ধারা। শুনল না ধারা। বিভোর আল্লাহ বলে আর্তনাদ করে চোখ বুজে বসে পড়ে। চারিদিক নিস্তব্ধতায় একাকার, বুকটা শূন্যতায় খাখা করছে। কেউ নেই পাশে, কেউ নেই। পুরো দুনিয়াতে একা একমাত্র সে বেঁচে আছে, এমন একটা অনুভূতি নিয়ে নীরবে জল ফেলছে বিভোর। তখনই একটা ডাক ভেতরের অস্তিত্ব কাঁপিয়ে তুলে। বিভোর চমকে তাকায়। ধারা দুহাতে খামচে ধরে আছে, বরফ বেঁচে আছে। বিভোরের রক্ত চলাচল আচমকা বেড়ে যায়। দ্রুত এগিয়ে এসে ধারাকে তুলে ধারা ফুপিয়ে কেঁদে উঠে বিভোরকে জড়িয়ে ধরে। বিভোর বাকরুদ্ধ। ধারার কোমরে ক্লাইম্বিং দড়ি বাঁধা, সেই দড়ি লক্ষ্য করে সামনে তাকায়। ড্যামরার এবং জেম্বা দড়ির মাথা ধরে দাঁড়িয়ে আছে। বিভোর মৃদু হেসে শক্ত করে ধারাকে জড়িয়ে ধরে। এরপর চোখে জল নিয়ে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে বলে, দড়ি ছুঁড়ে দিতে নিজের রিস্ক নিয়ে লাভ দিতে গেলে কেন? ধারা মাস্ক খুলে জবাব দেয়, এত হাওয়ায় এই দড়িয়ে আসতো তোমার কাছে? সে আসতো না, কিন্তু যদি দড়ি থেকে ছুটে যেতে? ছুটবো কেন? দেখো বন্ধনী কত সুন্দর করে লাগিয়ে দিয়েছে জেম্বা। বিভোর কি বলবে বুঝে উঠতে পারছে না। সে ধারার ভালোবাসায় হতবাক। ধারা দুহাত বিভোরের গালে রেখে মৃদু ঠোঁট ভেঙে কাপা গলায় বলল, তুমি বুঝো না আমি তোমাকে কত করে চাই? এভাবে চলে যেতে কেন চাইলে? বিভোর হেসে ফেলে, চোখ বুজে শেষ চোখের জল ফেলে। এরপর দুজন অক্সিজেন মাস্ক লাগিয়ে নেয়। বিভোর এক হাতে ধারার কোমর ধরে, অন্য হাতে দড়ি ধরে। এরপর পা দিয়ে পায়ের নিচের বরফ ঠেলে ঝাঁপিয়ে পড়ে ক্রিভাসের দিকে। ধাক্কা খায় সামনের বরফ শৃঙ্গের সাথে। দুজনই ব্যথা পায় কিছুটা, কিন্তু বেঁচে তো আছে। কিছু মুহূর্ত আগে দুনিয়ার আশা ছেড়ে দিতে হয়েছিল। মিনিট খানেকের মধ্যে ফেলে আসা স্তম্ভটি হাওয়ার দাপটে ভেঙে পড়ে ক্রিভাসে। ধারা নিচে তাকায়। তারা দুজন ঝুলে আছে গভীর খাদের উপর। কি ভয়ঙ্কর! দুজনের জীবন এখন ড্যামরার ও জেম্বার হাতে। ড্যামরার চেঁচিয়ে বলল, বিভোর, তুমি কি উপরে উঠতে আসার জন্য প্রস্তুত? বিভোর জবাব দেয়, প্রস্তুত। ড্যামরার ও জেম্বা দড়ি টেনে পিছু হটতে থাকে। বিভোর বরফের গায়ে পা ফেলে ক্লাইম্বিং করে উপরে উঠে আসে। তখনও চারিপাশে ঝড়ো হাওয়া চলছিল। চিকন ও বরফের পথটি পাড়ি দিয়ে ওরা দ্রুত একটা সমতল জায়গায় আসে। খুব কাছাকাছি কোনো বরফের স্তম্ভ, স্তূপ, পাহাড় নেই। পুরোটাই সমতল। বিভোর জেম্বা ও ডেমরারকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানায়। আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো বুঝে উঠতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। জেম্বা বলল, এটা আমার কর্তব্য ছিল, এই জন্যই আসা। ডেমরার বলল, আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ উপহার তোমার অর্ধাঙ্গিনী বিভোর। যে সাহস করে এমন একটা পদক্ষেপ না নিলে কিছুই হতো না। বিভোর ঘুরে দাঁড়াও। ডেমরার ফজলুর ডেম্বা একটু দূরে গিয়ে বসে। হাওয়া ধীরে ধীরে কমতির পথে যাচ্ছে মনে হচ্ছে, তবে ঠান্ডায় শরীর শিরশির করছে। শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। বিভোরে এগিয়ে এসে ধরায় চোখের দিকে তাকায়। ধারা টপ টপ করে দ্রুত বলে, আমি জানি এখন তুমি আমাকে কিস করবে, আমার কোনো সমস্যা নেই, আমি তো রেডি। তুমি করতে পারো। ঠান্ডা লাগছে গো, একটু গরম হওয়া যাবে। বিভোর ঘুরে দাঁড়ায়। ডেমরার, ফজলুল, জেম্বা একটু দূরে গিয়ে বসে। হাওয়া ধীরে ধীরে কমতির পথে যাচ্ছে মনে হচ্ছে, তবে ঠান্ডায় শরীর শিরশির করছে। শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। বিভোর এগিয়ে এসে ধারার চোখের দিকে তাকায়। ধারা পটপট করে দ্রুত বলে। বিভোর কপাল কুঁচকে ফেলে। ধারা আর চোখে বিভোরের দিকে তাকায়। এরপর দুজন একসাথে হেসে ওঠে। বিভোর হাত বাড়িয়ে ধারাকে বুকের সাথে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকায়। শুকরিয়া আল্লাহর প্রতি। ৬-৭ ঘন্টার ব্যবধানে হিমালয় শান্ত হয়ে আসে। এত বড় ঝড়ের কবলে পড়েও বেঁচে আছে ৫ জন। এ কোনো সামান্য কথা নয়। দুপুরে জেম্বার বানানো চা ও স্যুপ খেয়ে যাত্রা শুরু হয় চূড়ার দিকে। শেষটা তো দেখতেই হবে। শরীরের রাজ্যে সব শক্তি এসে ভর করে সবার। আজ এভারেস্ট চূড়ায় পৌঁছাতেই হবে। ইচ্ছে হচ্ছে দ্রুত গতিতে উঠে যেতে, কিন্তু জেম্বা বলেছে ধীরে চলতে, তাই ধীরে চলতে হচ্ছে। দীর্ঘ ৩ ঘন্টা হাঁটার পর ধারার কেমন অস্বস্তি হতে থাকে চোখে। চোখ কটকট করছে, চোখের মণি দুটিতে ব্যথা ব্যথা ভাব। সারা শরীর ঢাকা থাকলে হবে কি, চোখ দুটো তো খোলা। ঠান্ডায় হয়তো এমন হচ্ছে। যত সময় যাচ্ছে ব্যথা এবং অস্বস্তি বাড়ছে। চোখে কেমন একটা ঝাপসা ঝাপসা ভাব। ভয় পেয়ে যায় ধারা। বিভোর খেয়াল করে বলল, কি হয়েছে ধারা? কিছু না। মুখটা অমন দেখাচ্ছে কেন? ধারা বলতে গিয়েও বলল না। বিভোর টেনশন করবে তাহলে। আর কিছুটা পথ, তারপরই এভারেস্টে চূড়া। কি দরকার টেনশন দেওয়া? ধারা বলে, এমনি চিন্তা হচ্ছে পৌঁছাতে পারবো কিনা। মৃত্যুর মুখ থেকে ফিরেছি, আল্লাহ ফিরিয়েছেন চূড়ায় তোলার জন্যই। জবাবে ধারা হাসলো। বিভোর দড়ি বেয়ে আস্তে আস্তে উঠছে। চারিদিকে সব বিশাল বরফ শৃঙ্গ, কিন্তু কোনো শৃঙ্গই বিভোরদের মাথার চেয়ে উঁচু নয়। ওরা এতটাই উচ্চতায় রয়েছে। পূর্বে দূরের মেঘের স্তরের উপর দিয়ে যে বিশাল পর্বতমালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ওটা কাঞ্চনজঙ্ঘা। ওদের সামনে অর্থাৎ উত্তর দিকে আছে এভারেস্ট, কিন্তু দেখা যাচ্ছে না।
সামনে যে চূড়াটা সেটা সাউথ সামিট, তারপর আসলো এভারেস্ট শৃঙ্গ। ধারার চোখে যন্ত্রণা বেড়েই চলেছে। দ্রুত সানগ্লাস পরে নেয়, চোখে এখন হালকা দেখা যাচ্ছে। এভাবে পৌঁছে যায় সাউথ সামিটে। হালকাভাবে দেখতে পায় এভারেস্ট চূড়া। উল্লাসে চেঁচিয়ে উঠে ধারা। ওই তো এভারেস্ট চূড়া। উত্তেজনায় শরীরের রক্ত টকবক করছে। পাঁচজনার ঠোঁটে জয়ের হাসি। আর একটু পথ, একটু সামনে রকওয়াল শৈলপ্রাচীর, উচ্চতা প্রায় 50-60 ফুট। এটাই সেই বিখ্যাত হিলারি স্টেপ। রক বা পাথরের ওয়াল বেয়ে কিছুটা উঠতে ফজলুলের চিৎকার শোনা যায়। চারজন ফিরে তাকায়। ফজলুল পা ফসকে পড়ে গিয়ে পাথরের ধাক্কা খেয়ে মাথা ফেটে চৌচির। বিভোর এগিয়ে আসে ধরার জন্য। তার আগে ফজলুল পাথরের গা থেকে ছুটে যায়। এত বড় বিপদ পেরিয়ে এই সামান্য পথে নির্মম মৃত্যু মানা যাচ্ছে না। চারজন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে। এরপর জেম্বা তারা দেয়। যে হারিয়ে গিয়েছে তার জন্য সময় নষ্ট করে লাভ নেই। ধীর পায়ে আস্তে আস্তে একসময় ওরা হিলারি স্টেপের উপরে উঠে আসে। চোখে পানি পড়লে মানুষ যেমন দেখতে পায়, ধারাও তেমন দেখতে পাচ্ছে। সামনে 30-35 ডিগ্রির একটা বরফ ঢাল। এই ঢালি গিয়ে শেষ হয়েছে পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে। ভেতরে কাজ করছে উন্মাদনা। বুকে যেন ঢাকের আওয়াজ। শরীরের পশম খাড়া হয়ে যায় বিভোরের। স্বপ্নের চূড়া এত কাছে। নিজেকে সংযত করে খুব সাবধানে পা ফেলে। দুদিকে খাড়া ঢাল। প্রতিটা পদক্ষেপ সম্পূর্ণ পেরোতে সামনে পড়ে প্রার্থনা পতাকা। মানে ওরা পৌঁছে গেছে। বিভোর দুহাত উপরে তুলে লাফিয়ে উঠে ধারাকে বলে, ধারা আমরা পেরেছি। ধারা উত্তেজনায় কাঁপছে। সত্যি এসেছে এ স্বপ্ন না কল্পনা? তবদা লেগে দাঁড়িয়ে পড়ে, যেন চোখ ঘুমিয়ে স্বপ্ন দেখছে। নড়লেই এ স্বপ্ন ভেঙে যাবে। ওরা তিনজন ধারার দিকে এগিয়ে আসে। এরপর চারজন একসাথে একে অন্যকে জড়িয়ে ধরে চিৎকার করে আনন্দ প্রকাশ করে। বিভোর উন্মাদের মতো হয়ে বলতে থাকে, আমরা পৌঁছে গেছি। স্বপ্নের স্বপ্নের এভারেস্ট চূড়া আমরা পেরেছি। ও আল্লাহ! ধারা খুশিতে রীতিমতো লাফাচ্ছে। চোখের ব্যথা বেমালুম ভুলে গিয়েছে আনন্দে। জেম্বা ও ডেমরার কাছে স্বাভাবিক মনে হতো যদি দুর্যোগ ছাড়াই পৌঁছানো যেত এভারেস্ট চূড়া, কারণ দুজন আরও এসেছে এভারেস্ট চূড়ায়। কিন্তু আজ আনন্দ হচ্ছে প্রথম এভারেস্ট চড়ার মতো। জেম্বা স্যাটেলাইট ফোনে খবর দেয়। মুহূর্তে পুরো পৃথিবীতে ছড়ে যায় চারজনের নাম। এবার যেন উল্লাস বেশি। এত বড় দুর্যোগ টেক্কা দিয়ে চারজন এভারেস্ট চূড়ায়। ওপরে আকাশ, নিচে পুরো পৃথিবী। এই আনন্দ প্রকাশের ভাষা নেই। বুক ধুকপুক করছে। বিভোর আচমকা ধারাকে ডাকে। ধারা ধারা তাকায়, ভ্রু উঁচিয়ে বলে, কি? বিভোর চিৎকার করে বলে, গোটা পৃথিবীকে সামনে রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি। ধারা হাসে। চোখ দুটোতে জল চিকচিক করছে। গ্যাস দাঁত ঝিলিক দেয়। সূর্য ডুবছে। তার রক্ত লাল আলোয় চকচক করছে চারিপাশ। ধারা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে বিভোরের বুকে। ড্যামরার সুন্দর মুহূর্তটির ভিডিও করে নেয়। এভারেস্ট চূড়ায় প্রপোজ সেই কথা নয়। ঘণ্টাখানেক পর ফেরার যাত্রা শুরু হয়। স্বপ্ন পূরণ অর্ধেক সমাপ্ত। বাকি আরও অর্ধেক পথ। ফেরার পথে বিপদ ওত পেতে থাকে বেশি। যত অভিযাত্রী মারা গিয়েছে এভারেস্ট জয়ের আবিষ্কারের পর থেকে, তার বেশি অর্ধেকই ফেরার পথে। ডেমরার তিব্বত পথ দিয়ে একা যাচ্ছে। বিভোরে জানা নেই সাউথ কল দিয়ে এসে ফেরত নর্থ কল দিয়ে যাওয়া যায় নাকি। যেহেতু ডেমরার আরও এসেছে এভারেস্ট, পসিবল হতেই পারে। যাওয়ার পূর্বে নাম্বার আদান প্রদান হয়েছে। ডেমরারের অনেক ইচ্ছে বাংলাদেশ দেখা। সে বলেছে খুব দ্রুত আসবে। হিলারি স্টেপ পার হওয়ার সময় ধারা প্রায় পড়েই যাচ্ছিল। বিভোর সামলায়। ওঠার সময় উত্তেজনা কাজ করেছে প্রবল, তাই কষ্ট হয়নি উঠতে। নামতে গিয়ে বিভোর ধারার দুজনেরই যথেষ্ট কষ্ট হচ্ছিল। ধারার চোখের ব্যথাটা বেড়েই চলেছে। চোখে কম দেখছে। ভ্রু কুঁচকে ফেলে। এ কি সমস্যা? বিভোর থমকে দাঁড়ায়। ধারাকে প্রশ্ন করে, কি হয়েছে ধারা? ধারা হাসফাস করতে করতে বলল, চোখ খুব ব্যথা করছে আর কম দেখছি আমি। বিভোর আটকে উঠে বলল, কি? কখন থেকে? অনেকক্ষণ, কয়েক ঘন্টা প্রায়। আরে এখন বলছো? কেয়ারলেস কোথাকার। ধারা চুপসে যায়। বিভোর জেম্বাকে বলে। জেম্বা সানগ্লাস চেঞ্জ করে দেয়, যেন চোখে ঠান্ডা হাওয়া না ঢুকে। সতর্ক থাকতে বলে। ফিরে ট্রিটমেন্ট করতে হবে, এর আগে সম্ভব না। বিভোর চিন্তায় কপাল কুঁচকে ফেলে। ব্যথায় ধারা চোখ দিয়ে জল পড়ছে। তবুও থামা যাচ্ছে না। হাঁটতে হচ্ছে। অক্সিজেন প্রায় শেষের দিকে। দড়ি ধরে নামার পথে জেম্বা আবিষ্কার করে রাস্তা পাল্টে গিয়েছে গতকালের দুর্যোগে। তার উপর এখন রাত। অক্সিজেনও সীমিত। কোথাও তাঁবু পেতে থাকাও পসিবল নয়। টর্চ বের করে জীবনের ঝুঁকি নিয়ে তিনটি মানুষ পথ খুঁজে সামনে এগোয়। জেম্বা বলে, দড়ি হাতে নাগালে রেখো। একজন পর্বত আরোহী দড়ি ইচ্ছে প্রধান হাতিয়ার। একজন পর্বত আরোহী দড়ি হচ্ছে প্রধান হাতিয়ার। সে দড়ি দ্বারা নিজেকে যে কোনো শৃঙ্গ থেকে রক্ষা করতে পারে, তবে কৌশল জানা থাকলে। ভোর রাত হওয়ার আরও ঘন্টা পাঁচেক বাকি। বিভোরের অক্সিজেন শেষ। 2টা সিলিন্ডার আছে। কোনটা থেকে অক্সিজেন পাওয়া যাচ্ছে না। জেম্বার চোখে ভাসে সিলিন্ডারের গায়ে ফুটো। কে করলো এমনটা? ভয়ে আতঙ্কে নীল হয়ে পড়ে তিনজনই। ধারার চোখের ব্যথা নিমিশে চাপা পড়ে বিভোরের চিন্তায়। ধারারও মাত্র 2টো সিলিন্ডার বাকি। একটা কিছুক্ষণ আগে থেকে সে ব্যবহার করেছে। ক্যাম্প 2 অবধি সে পৌঁছাতে পারবে না, যেহেতু গতকাল দুর্যোগ গেল। বেস ক্যাম্পে তারা মিসিং। অবশ্য কেউই উপরে উঠবে
অবশ্য কেউ উপরে উঠে আসবে খোঁজ করতে, তার থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা যাবে। সে আশায় সামনে এগোনো। সেখান থেকে একটা নিয়ে গেলে তো দুজনেরই পথে মৃত্যু। আর জেম্বা তো একজন শেরপা। শেরপাদের ফুসফুস স্বাভাবিক মানুষের চেয়ে বড়। এরা এভারেস্টে অক্সিজেন ব্যবহার না করে চলতে পারে। জেম্বা বারবার বলছে, বেভর, ধারার একটা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করো। ধারা কিভাবে পৌঁছাবে তাহলে? ধারা বিরক্তি নিয়ে বলে, কি বলছি এসব? তাই বলে তোমাকে এভাবে চোখের সামনে অক্সিজেনের অভাবে? প্লিজ একটা নাও। ধারা, বোঝার চেষ্টা করো। পথ অনেক বাকি। সাউথ কলোই এখনো পৌঁছয়নি। এরপর ক্যাম্প 3, তারপর ক্যাম্প 2। কম করে হলেও 11-15 ঘন্টা, কম করে হলেও 12 থেকে 15 ঘন্টা লাগবে। এক নাগারে বিরতিবিহীন হাঁটাও পসিবল না। দেখো, কোনো কথা শুনছি না, তুমি একটা ইউজ করো। বিভোর গো ধরে তাড়া দিয়ে বলল, দ্রুত হাঁটো। যতক্ষণ পারি হাঁটবো। এখানে মরণ থাকলে মরে যাব, সমস্যা কি? ধারা থমকে দাঁড়ায়। জেম্বা একবার ধারাকে দেখে পরে বিভোরকে বলে, কাকে কি বলছো বেভর? তোমাকে নিয়ে বাঁচার জন্য সে গতকাল কত বড় যুদ্ধটা করেছে ভুলে গিয়েছো? তার সামনে নিজের মৃত্যুর নাম এভাবে নিও না। বিভোর আর চোখে ধারার দিকে তাকায়। ধারা তাকিয়ে আছে, চোখ থেকে জল গড়াচ্ছে গাল বেয়ে। ধারা আকস্মিক হাউমাউ করে কেঁদে ওঠে। বিভোরের পা ধরে বলে, প্লিজ একটা সিলিন্ডার ইউজ করো, আল্লাহর দোহাই লাগে। বিভোর সচকিত দ্রুত ধারাকে টেনে তুলে ধমক দিয়ে বলে, হ্যাঁ মেয়ে, পাগল তুমি? এভাবে কারো পায়ে পড়ে? আত্মসম্মান নেই? হাজবেন্ডের পায়ে ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? বিভোর মৃদু হাসলো। এরপর একটা সিলিন্ডার নিয়ে মাস্ক পরে নেয়। অক্সিজেনের অভাবে বুক শুকিয়ে এসেছিল প্রায়। এরপর হাঁটা শুরু হয়। দ্রুত গতিতে হাঁটছে। পা পিছলে যাওয়ার সম্ভাবনা প্রবল। যেহেতু অন্য রাস্তা দিয়ে হাঁটা হচ্ছে দড়ি ছাড়া, তবুও দ্রুত গতিতে ছুটতে হচ্ছে। ধীরে হাঁটলে তো অক্সিজেনের অভাবে মরতে হবে। এর চেয়ে কপালে যদি থাকে দ্রুত হাঁটার কুফলে মৃত্যু, তবে সেটাই ভালো। এর মাঝে তো সম্ভাবনা আছে না পড়ার। অক্সিজেন ছাড়া বাঁচার কোনো সম্ভাবনা নেই। ধারা পিচ্ছিল খেয়ে বার কয়েক গড়িয়ে যাওয়ার পথে ছিল। বিভোর আর জেম্বা সামলিয়েছে। প্রাণপণে বাঁচার চেষ্টা চলছে। ধারার আরও দুটো সিলিন্ডার অবশিষ্ট থাকার কথা ছিল। দুর্যোগের জন্য অনেক সময় নষ্ট হয়েছে, সেই সাথে অক্সিজেন। বিভোর মাঝে মাঝে মাস্ক খুলে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। অক্সিজেন বাঁচাতে হবে, নয়তো ধারা বাঁচবে না। ক্যাম্প 3 অবধি পৌঁছানো গেলেই হলো। রাতের অন্ধকারে বিপজ্জনক এভারেস্টের অচেনা পথ ধরে দ্রুত হাঁটার চেষ্টা কোনো সামান্য কথা নয়। বুক ধুক করছে প্রতিটা সেকেন্ডে। এই বুঝি পা পিছলে অন্ধকার কোনো ক্রিভাসে হারিয়ে গেল। হঠাৎ দেখা যায় অন্ধকারের আসন্ন বিদায়, আলোর উদ্বোধন। রাত কেটে যাচ্ছে, অন্ধকার থেকে একটু একটু করে বেরিয়ে আসছে চারিদিকে সব বিশাল বরফ শৃঙ্গ। একটু পরেই আকাশ জুড়ে ফুটল সিঁদুরের আভা। একটু একটু করে সূর্য উঠতে থাকে। দিনের আলো মুহূর্তে মনে জোগায় সাহস। রাতের আধার মনে হচ্ছিল চারিপাশে মানুষকে রাক্ষস কিলবিল করছে। যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে শরীরটা ছিন্ন ভিন্ন করে চিবিয়ে খাবে। সেই ভয় কাটিয়ে দিল যেন সূর্যের আলো। আরো মিনিট 10 হেঁটে পৌঁছে ওরা সাউথ কলে। ধপ করে বসে দুজন, খুব ক্লান্ত হয়ে পড়েছে। জেম্বা দ্রুত চা বানাতে দৌড়াদৌড়ি করতে থাকে। ধারা অক্সিজেন মাস্ক খুলে প্রশ্ন করে, আসার পথে কোনো বড় ক্রিভাস তো পড়লো না? বিভোর জবাব দিল, পথ চেঞ্জ হয়েছে। অনেক বরফ শৃঙ্গ ভেঙে পড়েছে সেদিন। হয়তো বড় ক্রিভাসগুলো বরফ শৃঙ্গের অংশের নিচে চাপা পড়েছে। আর ছোট তো অনেক ক্রিভাসই দেখলে। সব সময় কি পথ পাল্টে যায়? শুনছি তো, মাঝে মাঝে পথ চেঞ্জও হয়ে যায়। অভিযান শুরুর আগে শেরপারা আগে উপরে উঠে আসে, দেখো না? ওরা পথ চিহ্নিত করে। জিম্বা খুব ভালো। হরলিক্স এবং চা খেয়ে ওরা আবার উঠে দাঁড়ায় সামনে এগোতে। পায়ের জোর কমে এসেছে, তবুও এখানে আর থাকা যাবে না। দ্রুত ক্যাম্প 3 যেতে হবে। 1 ঘন্টা পর ধারা জানায় তার অক্সিজেন শেষ। সর্বনাশ। বিভোর দ্রুত নিজের সিলিন্ডার ধারার সাথে যুক্ত করে দেয়। ধারার মানা শুনল না। মিনিট কয়েক পরে বিভোরের মনে হলো তার ফুসফুস অস্বাভাবিকভাবে চলছে। গলায় লবণাক্ত ভাব, পা চলছে না। হাঁটার স্পিডও কমে আসে। ধারা টানছে, বিভোর পারছে না। শত চেষ্টা করে আচমকা হুড়হুড় করে রক্ত বমি করতে শুরু করে। ধারার হৃৎপিণ্ডটা লাফিয়ে ওঠে। বিভোর বসে পড়ে। ধারা দ্রুত মাস্ক খুলে বিভোরের মুখে লাগায়। বিভোর দ্রুত নিঃশ্বাস নেয় কয়েকবার। জেম্বা বিভোরকে পানি খাওয়ায়। শরীরে ক্ষমতা নেই হাঁটার, তবুও মনের জোরে উঠে দাঁড়ায়। বিভোর হাঁটা শুরু করে। অদল বদল করে দুজন একই সিলিন্ডার ইউজ করে প্রায় 2 ঘন্টা যাবৎ। এক নাগারে অক্সিজেন গ্রহণ না করতে পারায় ধারার শরীর দুর্বল হয়ে পড়ে। নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে বিভোরে সারা শরীরে রগে রগে কাঁপন শুরু হয়েছে। ধারাকে কোলে তুলে নেওয়ার শক্তিটুকু অবধি নেই শরীরে। কোনো মতে শুধু দুলে দুলে হাঁটছে। এরই মধ্যে সামনে পড়ে ক্রিভাস। এই পথ কেন চেঞ্জ হলো না? ধারাকে সিলিন্ডার দেয়। তখন ধারা দুর্বল গলায় বলে, এতক্ষণ পারবে? বিভোর হেসে বলে, পারবো।
ধারা মই দিয়ে ক্রিভাস পার হয় মিনিট 10 টাইম নিয়ে। বিভোরের তখন কলিজা ফেটে যাওয়ার অবস্থা, লুটিয়ে পড়ে জেম্বার গায়ে। ধারা মই পার হয়ে পেছনে ফিরে তাকায়, বিভোর জেম্বার গায়ে পড়ে আছে। কেন, কি হয়েছে? ধারা গলা ফাটিয়ে চিৎকার করে উঠে, জেম্বা, জেম্বা কি হয়েছে ওর? জেম্বা, জেম্বা কি হয়েছে ওর? জেম্বা, ও ও বেঁচে আছে জেম্বা? জেম্বা এমন অবস্থায় কখনো পড়েনি। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার, কবে শেষ কেঁদেছে সে মনে নেই, আজ কাঁদতে ইচ্ছে হচ্ছে খুব। মেয়ে বয়সী একটা মেয়ে তার স্বামীর জন্য কিরকম ভাবে কাঁদছে, ঈশ্বর এত নিষ্ঠুর। ধারা হাউমাউ করে কেঁদে বলেই যাচ্ছে, জেম্বা বাঁচাও ওরে, জেম্বা আমার বিভোরকে বাঁচাও, আমি বিধবা হতে চাই না। জেম্বা, বিভোর, আমাকে ডাকো একবার, আমার দিকে তাকাও, একবার ফিরি বাড়ি, আর জীবনে ছাড়বো না, লুকিয়ে রাখবো প্লিজ জেম্বা। বিভোর, আল্লাহ কেন শুনতেছে না আমার কথা? জেম্বা, ওর বুকটা এমন ওঠানামা কেন করছে? জেম্বা, এই শুনতেছো তুমি? পিটপিট করে চোখ মেলে তাকায় বিভোর। জেম্বা নিজেকে শান্ত করে বলে, পারবে পার হতে? বিভোর কথা বলতে গিয়ে দেখে আওয়াজ আসছে না। চোখ দুটি জলে টলমল করে উঠে, মাথা ঘুরিয়ে একবার ওপারের দিকে তাকায়। বসে হাউমাউ করে কাঁদছে ধারা। ধারা বিভোরকে তাকাতে দেখে হাত উঠিয়ে আরো জোরে গলা ফাটিয়ে চিৎকার করে বলে, এই আমারে দেখছো তুমি? এমন ভং ধরে শুয়ে আছো কেন? আমার ভয় করে, শুনছো তুমি? চোখগুলো বন্ধ করো না, আমায় একা করে দিও না, শুনছো তুমি? বিভোরের অব্যক্ত মন বলছে, এমন করে কেন কাঁদছো তুমি? মৃত্যু যন্ত্রণা থেকেও কষ্ট বেশি পাই তোমার কান্না দেখে। কেন দিচ্ছ এত কষ্ট? কিন্তু মুখ ফুটছে না। ধারা এপারে আসার জন্য পা বাড়ায়। জেম্বা চিৎকার করে বলে, যে সরি, এদিকে এসো না তারা, আমি আসছি বিভোরকে নিয়ে। জেম্বা বিভোরকে কাঁধে তুলতে গেলে বিভোর অনেক চেষ্টায় ঝাপসা কণ্ঠে বলে, জিম্বা, একটা অনুরোধ রাখবে? বলো। ক্যাম্প 3-তে পৌঁছাতে অনেক সময় প্রয়োজন। আমি ওপারে গেলে ধারা অক্সিজেন আমায় দিয়ে দেবে। বিভোর থামে, কথা বলতে পারছে না। তারপর আবারও বলে, জানোই তো ওর অবস্থা, এভাবে দুজনে কেউই বাঁচতে পারবো না। 1 ঘন্টায় দুজন একসাথে। তুমি এক কাজ করো, তুমি বার হয়ে যাও আমাকে এখানে রেখে, এরপর ধারাকে নিয়ে চলে যাও। বিভোর, কি বলছো? ধারা কখনো যাবে না। ও তোমার মতো মানুষের শরীরে শক্তির সাথে কুলোতে পারবে না। একবার শুধু ওর আর ওর পরিবারের হাতে তুলে দেই, মইটা ভেঙে দিও। পার হয়ে ধারা এদিকে আসতে পারবে না। আমার জন্য ভেবো না, মিনিট কয়েক আর পারবো। এত কথা বলো না, উঠো, কাঁধে ওঠো। বিভোরের চোখ খোলা হয়ে আসছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। জেম্বার হাত খামচে ধরে বলল, প্লিজ আমার বউটাকে বাঁচতে দাও, ও পরিবারের একমাত্র মেয়ে, প্লিজ। জেম্বা কি করবে বুঝে উঠতে পারছে না। এটা সত্যি দুজন একসাথে আরেক সিলিন্ডার ব্যবহার করা সম্ভব হবে না। এতে দুজনই পথে মারা যাবে। কি করবে সে? বিভোর আকুতি করে বলল, জিম্বা, একটু নিষ্ঠুর হও। জেম্বা উঠে দাঁড়ায় বিভোরকে রেখে। তার চোখের জল বাঁধ ভেঙে পড়ছে। জেম্বাকে একা ময়ে উঠতে দেখে ধারার সারা শরীর বিদ্যুৎ ছড়িয়ে পড়ে, হতবুদ্ধি হয়ে পড়ে। কোনো মতে উঠে দাঁড়ায়, বিভোরের দিকে তাকায়। বিভোরের মুখে রক্তে লাল, বুকটা হাহাকার করছে, প্রতি নিঃশ্বাসে যেন বিষ ঢুকছে ভেতরে। ধারার কোনো এক ইন্দ্রিয় জানান দিচ্ছে জেম্বা তাকে নিয়ে চলে যাবে বিভোরকে ফেলে। ধারার চোখ দুটি রক্তবর্ণ ধারণ করে, চেঁচিয়ে ওঠে, জেম্বা, আমি তোমায় খুন করব, তুমি একা কেন এসছো? জেম্বা, জেম্বা, তুমি আমার চেনো না? আমি আমি কিন্তু মেরে দেবো তোমায়। তুমি কি করছো? একা কেন এসেছো? জেম্বা ধারার কথা পাত্তা না দিয়ে এগিয়ে আসে। যখন সে ময়ের মাঝামাঝি অংশে, তখন ধারা হুমকি দেয়, আমি ক্রিভাসে ঝাঁপিয়ে পড়বো কিন্তু। জেম্বা বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। সে কি করবে? ধারা যে মেয়ে সত্যি ঝাঁপিয়ে পড়তে পারে, এতে স্বার্থপরের মতো বিভোরকে রেখে আসায় লাভ কি হলো? ধারা আবারও বলে, বিভোরের কিছু হলে তুমি আমাকে নিয়ে ফিরতে পারবে না। বিভোর অনেকদিন এই আবহাওয়ার সাথে ছিল, খাপ খাইয়ে নিয়েছে। তাই হিসাব মতো বিভোর আরো মিনিট কয়েক বাঁচতে পারবে। তবু জেম্বা ধারাকে বলল, বিভোর বেঁচে নেই, তুমি পাগলামো করো না, আমি আসছি। ধারার কানে কথাটা বজ্রপাতের মতো আঘাত হানে। মস্তিষ্কে ভারী কিছু একটা পরে 2 কদম পিছিয়ে যায়। বিভোরের দিকে তাকায়। বিভোরের মুখটা অন্যদিকে ফেরানো, তবে নিস্তেজ। ধারা মাথা থেকে টুপি সরিয়ে ফেলে ক্রোধে। এরপর নিজের মাথার চুল নিচে খামচে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। মনে হচ্ছে উন্মাদ সে। জেম্বা দ্রুত পা চালিয়ে ধারার কাছে আসে। ধারাকে সামলাতে গেলে ধারা জেম্বাকে খামচাতে থাকে। অক্সিজেন ব্যবহার করছে না ধারা, ফলে কাশতে থাকে। জেম্বা জোর করেও অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করাতে পারছে না। ধারা আচমকা সিলিন্ডার কেড়ে নিয়ে ক্রিভাসে ছুঁড়ে ফেলে। এরপর রাগে অদ্ভুত আওয়াজ করতে করতে বরফ ভাঙার চেষ্টা চালায়। হাত কামড়াতে থাকে নিজের। জেম্বা হতভম্ব, মেয়েটা পাগল, সিলিন্ডার ফেলে দিল, আবার এমন করছে। তার শরীর অবশ্যই আসে। ধারাকেও আর বাঁচানো গেল না। অক্সিজেন ছাড়া ক্যাম্প 3 অবধি যাওয়া কোনো সাধারণ মানুষের সম্ভব নয়।
সকালে সূর্য মাথার উপর চলে এসেছে। জেম্বা নতজানু হয়ে বসে আছে, মুখ তুলে তাকানোর সাহস নেই। একদিকে বিভোর, অন্যদিকে ধারা। দুটি প্রাণ শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে, তা দেখার ক্ষমতা তার দুটি চোখে নেই। ধারার আর্তচিৎকার শোনা যাচ্ছে। জেম্বা চোখ তুলে তাকায় ধারার দিকে। ধারা নিজেকে নিজে আহত করে চলেছে, নিজের দাঁতের দাগ নিজের হাতে বসাচ্ছে। জেম্বার ইচ্ছে হচ্ছে না গিয়ে আটকাতে। মিনিট কয়েকের মধ্যে ধারাও বিভোরদের মতো ছটফট করে চলে যাবে ওপারে। বিভোর কি চলে গেছে ওপারে? মনে হতে জেম্বার চোখ দুটি দ্রুত ক্রিফাসের ওপারে চলে যায়। তখনই কেউ ডাকে জেম্বা বলে। জেম্বার সর্বাঙ্গ কেঁপে ওঠে। কে এসেছে? দ্রুত ডাক অনুসরণ করে বাম দিকে তাকায়, অস্ফুটভাবে বিড়বিড় করে। গরজ। জেম্বার শরীর কেঁপে ওঠে, শক্ত হয়ে পড়ে। বসা থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে নিঃশ্বাসের গতিতে গরজের দিকে দৌড়ায়। গরজের কাছে থাকা অক্সিজেন সিলিন্ডারগুলো ভীষণভাবে আকর্ষণ করছে জেম্বাকে। গরজের সাথে কোনো রকম কথা না বলে তার কাছ থেকে ছিনতাইকারীর মতো ছিনিয়ে নেয় দুটি সিলিন্ডার। এরপর আবার উল্টে দৌড়িয়ে আসে। ধারার হাতে একটা সিলিন্ডার দিয়ে বলে, বেভোরের কিছু হয়নি, কিছু হবে না, তুমি দ্রুত অক্সিজেন নাও। কথা শেষ করে জেম্বা ময়ে ওঠে, দ্রুত হাঁটার চেষ্টা করে। মই গড়গড় আওয়াজ তুলছে, তাতে ভ্রুক্ষেপ নেই। জেম্বার বাঁচাতে হবে, একজনকে তার বাঁচাতে হবে। ধারা জেম্বার কথা শুনে বরফের মতো শক্ত হয়ে পড়ে। বিভোরের কিছু হয়নি। ধারা স্তব্ধ হয়ে জেম্বার দিকে তাকিয়ে থাকে। জেম্বা জীবন ঝুঁকি নিয়ে দ্রুত পায়ে মই পার হয়। এরপর দৌড়ে এসে বিভোরকে মাস্ক লাগিয়ে দিয়ে বলে, বেভোর, অক্সিজেনটা টানার চেষ্টা করো, তোমার হাতে কম হলেও কয়েক সেকেন্ড আছে, চেষ্টা করো। বিভোর শ্বাস নেয় বড় করে। মুহূর্তে ভেতরটা শীতলতায় ভরে যায়, শরীরের পশম দাঁড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড দ্রুত গতিতে কয়েকবার শ্বাস নেয়। এরপর চোখ খোলার শক্তি আসে, পিটপিট করে চোখ খুলে। জেম্বা হেসে ধারার দিকে তাকায়, জোরে বলে, বেঁচে আছে। ধারার রগে রগে শিরশিরে বাতাস বয়ে যায়। নিস্তেজ হয়ে আসা শরীর শুয়ে পড়ে সেখানে। ওলটপালট হয়ে যাওয়া পৃথিবীটা হুট করে গোছানো হয়ে গেলে অনুভূতিগুলো কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়ে। ধারার অনুভূতি কাজ করছে না। ততক্ষণে গরজ রদভি বিভোরের কাছে পৌঁছে গিয়েছে। রদভি যে এসেছে জেম্বা খেয়ালি করেনি। বিভোর পলকহীনভাবে তাকিয়ে আছে জেম্বার দিকে। কেটে যায় আরো মিনিট দুয়েক। ধারা উঠে বসেছে, অক্সিজেন মাস্ক খুলে বিভোরকে পানি খাইয়ে দেয় জেম্বা। এরপর আবার অক্সিজেন মাস্ক লাগিয়ে কাঁধে তুলে নেয়। প্রায় 10 মিনিট সময় নিয়ে মই পার হয়। মইয়ের নড়বড়ে অবস্থা, বেশি দিন টিকবে না এই মই। ধারার সামনে বিভোরকে নিয়ে দাঁড়াতেই ধারা মুখ ঢেকে হাউমাউ করে কাঁদা শুরু করে। বিভোরের কানে তীক্ষ্ণ সূচের মতো বিচ্ছে সেই কান্না, কিন্তু কথা বলার শক্তি পাচ্ছে না। শরীরের অঙ্গগুলো কাজ করতে সময় লাগবে। গরজ ধারাকে তুলে দাঁড় করায়। ধারা চোখ বুজে কেঁদেই চলছে। জেম্বা বলে, কান্না থামিয়ে বেভোরকে দেখো, তোমার দিকে তাকিয়ে আছে। ধারা সাহস পাচ্ছে না তাকাতে। মনে হচ্ছে স্বপ্ন দেখছে সে। চোখ খুলে তাকালেই বিভোর হারিয়ে যাবে। জেম্বা আবারও তাড়া দেয়। ধারা কান্না থামায়, এরপর চোখ তুলে তাকায়। বিভোরের অশ্রুসিক্ত চোখ দুটি তাকিয়ে আছে। কিছু মুহূর্ত আগেই তো মনে হয়েছিল আর তার দিকে তাকাবে না এই দুটি চোখ। খুশিতে ধারা আবারও কেঁদে ফেলে। জেম্বা বলে, কাদা শেষ হবে কবে? আমাদের তো যেতে হবে ধারা। যাওয়ার কথা শুনে ধারা দ্রুত চোখের পানি মুছে কান্না থামায়। বিভোরের খুব ক্লান্ত লাগছে, চোখ খোলা রাখতে পারছে না। চোখ বুজে গরজ জেম্বা হাঁটা শুরু করে। জেম্বার কাঁধে বিভোর, তার পিছনে ধারা, ধারার পিছনে গরজ আর রদবি। ঘন্টা কয়েক সময় নিয়ে ক্যাম্প 2-এ পৌঁছে ওরা। রাস্তাটা খুব সহজ মনে হচ্ছে যেন। শেষ 30 মিনিট বিভোর হেঁটে এসেছে জেম্বাকে ধরে ধরে। ক্যাম্প 2-এ তাঁবু টানিয়ে নেওয়া হয়। আজ রাতটা এখানে থাকা হবে। বিভোরের শরীরের গঠনের দিক দিয়ে একজন সুপুরুষ বটে। তাকে বেস ক্যাম্প অব্দি জেম্বা বা গরজ কেউই কাঁধে করে নিয়ে যেতে পারবে না। রদভি দ্রুত হরলিক্স করে, এরপর স্যুপ, সাথে বিস্কুট। এরপর রান্না বসায়। জেম্বা তাঁবুতে শটান হয়ে শুয়ে আছে, বুকটা হালকা লাগছে খুব। গরজ তাঁবুতে ঢুকে জেম্বা প্রশ্ন ছুড়ল। উত্তরে গরজ হাসে। কয়েক সেকেন্ড পর বলে, তোমরা যখন এভারেস্টের চূড়ায় উঠো তখনই সেই খবর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। আমার কানে খবরটা আসতেই রধবীকে নিয়ে বেরিয়ে পড়ি। সাথে নেই অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন সিলিন্ডার নেওয়ার বুদ্ধিটা কেন এসেছিল মাথায়? দুর্যোগে অনেকটা সময় নষ্ট হয়েছে, ফলে অক্সিজেনের অভাব ঘটতেই পারে, এটা স্বাভাবিক। এই জন্যই নিয়ে এসেছিলাম 3টা সিলিন্ডার। তোমার উপস্থিত বুদ্ধি 2টি জীবন বাঁচালো। গরজ তৃপ্তি নিয়ে হাসলো। এরপর প্রশ্ন করলো, আচ্ছা একটা প্রশ্ন করি। হুম। দুর্যোগে তো অত সময় নষ্ট হয়নি, কম হলেও তো ক্যাম্প 3 কিছুটা পার হওয়ার কথা ছিল হিসাবের মতে। বেভোরের সিলিন্ডারে কেউ ছিদ্র করেছিল, তাই এই সংকট। গরজ বড় চোখ করে তাকায়। জেম্বা বলে, তবে কে করেছিল জানি না, আমরা কেউই। স্লিপিং ব্যাগে বিভোর চোখ বুজে শুয়ে আছে। ধারা তার রক্ত মাখা ঠোঁটে চুমু খায়। এরপর তুলো দিয়ে রক্ত মুছে দেয় কান, গলা, বুক, নাক থেকে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে নাক মুখ দিয়ে। ভাবতেই কষ্টে বুকটা চৌচির হয়ে যাচ্ছে ধারার।
বিকেলের দিকে বিভোর চোখ খুলে ধীরে ধীরে উঠে বসে। ধারা বাইরে গিয়েছিল রান্না কতদূর দেখতে, এখানে রান্না করতে বেশ বেগ পেতে হচ্ছে। অনেক উপরে তো, ভাগ্যিস দিনটার আবহাওয়া অনেক ভালো। বিভোর ভাঙা গলায় ডাকে, ধারা। তাঁবুর পাশে রান্না হচ্ছে। বিভোরের কণ্ঠস্বর শুনে ধারা সচকিত হয়। কতক্ষণ পর কণ্ঠ শুনল, দৌড়ে আসে তাঁবুতে, বিভোরের সামনে বসে বলল, ক্ষুধা লাগছে? বিভোর জবাব না দিয়ে হা করে তাকিয়ে আছে ধারার হাতের দিকে। ধারা বিভোরের দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকায়। কামড়ের দাগ, রক্ত জমাট বেঁধে আছে, পুরো হাত জুড়ে দাগ। দ্রুত লুকিয়ে ফেলে হাত। বিভোর শিওর এখন বকবে। বিভোর ধারার হাত দুটি জোর করে নিজের হাতের মুঠোয় নেয়, এরপর প্রশ্ন করে, কি করে হলো? ধারা দৃষ্টি অস্থির রেখে বলল, কামড়েছি। বিভোর চোখ গরম করে বলে, কখন? কেন? ধুর, বাদ দাও। প্রশ্ন করেছি না? ধারা দৃষ্টি নিচে রাখে কিছুক্ষণ, এরপর ঠোঁট চেপে কান্না আটকায়, চোখের জল গড়িয়ে পড়ে, বলে, ছেড়ে তো চলে যাচ্ছিলে, তাই তাই কি হয়ে গিয়েছিল আমার? হাত কামড়েছি আমি, শেষ। বিভোর তৃষ্ণার্তের মতো পলক্ষীন ভাবে ধারার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। চোখ নামিয়ে কাঁদছে ধারা, ঠোঁট দুটি কাঁপছে, বারবার হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষছে, চোখের জল মুছছে। ঠান্ডায় গায়ের রং ফ্যাকাশে হয়ে গিয়েছে। আচমকায় বিভোর ধারাকে টেনে বুকে নিয়ে আসে, শক্ত করে জড়িয়ে ধরে। ধারা আকস্মিক ঘটনায় হতভম্ব। যখন বুঝতে পারল নিজেও জড়িয়ে ধরে, শরীরের উষ্ণতা ছড়িয়ে পড়ছে। ধারার অনুভব হয় বিভোরের শরীর কাঁপছে। কাঁদছে বিভোর। ধারা প্রশ্ন করে, কাঁদছো তুমি? কেন কাঁদছো? বিভোর কোনো জবাব দিল না। শরীরের সর্বশক্তি দিয়ে ধারাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে, নিঃশব্দে সেই কান্না। ধারা পিঠে ব্যথা পাচ্ছে, তবুও না করলো না। বিভোর এভাবে কখনো কাঁদেনি, আজ যখন কাঁদছে কাঁদুক। ধারা বিভোরের পিঠে হাত বুলিয়ে দেয়। ক্ষণ কিছু পর বিভোর বাঁধন আলগা করে দেয়। ধারার চোখের দিকে একবার তাকায়, এরপর ঠোঁটের দিকে তাকায়, সময় না নিয়ে ঠোঁটে ডুবে। একসময় ধারা ঠেলে সরায় বিভোরকে, এরপর বলে, উফ, শ্বাস নিতে পারছিলাম না, মরেই যেতাম। বিভোর হেসে ফেলে। ধারার কপালে চুমু দিয়ে বলে, পাগলি। সন্ধ্যার পর বিভোর বের হয়। জেম্বা, রদ্বি, গরজ বাইরেই দাঁড়িয়েছিল। বিভোর তিনজনকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানায়, বলে, এই ঋণ কেমনে শোধ হবে? জেম্বা বিভোরের পিঠ চাপড়ে বলে। বিভোর অবাক হয়। প্রার্থনা দিয়ে ঋণ শোধ? প্রশ্ন করে, কি প্রার্থনা? জেম্বা বলল। বিভোর হাসে, বলে, ফিরে 1 মাসের মধ্যে ফিরে 1 মাসের মধ্যে বউ ঘরে তুলব। এরপরের 10 মাস পরই আমার ছেলে পেয়ে যাবে, যদি আল্লাহ দেন, ইনশাআল্লাহ। কিন্তু এই ইচ্ছে কেন? বিভোর আরো একবার জেম্বাকে জড়িয়ে ধরে, এরপর তাঁবুতে ঢুকতে ধারা চেঁচিয়ে ওঠে। বিভোর টাসকি খেয়ে যায়। ধারা জামা চেঞ্জ করছিল। বিভোর ভারী ইনোসেন্ট মুখ করে বলে, তুমি কি শোকে ভুলে গিয়েছো আমি তোমার হাজবেন্ড? ধুর, আমি ভাবছি অন্য কেউ। বিভোর হেসে ভেতরে ঢুকে। ধারা অন্যদিকে মুখ করে জামা চেঞ্জ করছে। তখন বিভোরের নজরে আসে ধারার পিঠের দুপাশে লাল দাগ। প্রশ্ন করে, পিঠে অমন হলো কি করে? কখন? বিকেলেই তো কি জোরে জড়িয়ে ধরেছিলে। বিভোর ভ্রু কুচকে তাকায়, আঙ্গুলের দাগ বসে গিয়েছে, অদ্ভুত। এরপর বলে, আচ্ছা, দেখছি। কথা শেষ করে ধারার দিকে এগোয়। ধারা চোখ বড় বড় করে তাকায়। আগাচ্ছে। পরদিন 17ই মে ওরা নেমে আসে চেনা বেস ক্যাম্পে। সবাই যেন তাদেরই অপেক্ষা করছিল। বেস ক্যাম্পে পরিচয় হওয়া কয়েকজন দৌড়ে এসে বিভোরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানায়। তাঁবুতে এসে দেখে পাসাং এসেছে। পাসাংয়ের সামনে বড়সড় একটা কেক, উপরে লেখা এভারেস্ট এক্সপেডিশন 2018। পরের মুহূর্তের জন্য বিভোর, ধারা কেউই প্রস্তুত ছিল না। স্বয়ং নেপাল প্রধানমন্ত্রী এসেছেন দেখা করতে। এত বড় দুর্যোগ পাড়ি দিয়ে এভারেস্ট জয় করা মানুষদের দেখে তিনি চক্ষু সার্থক করেছেন। বিভোর, ধারা খুশিতে আত্মহারা। পরের 2 দিন চলল প্যাকিং, বেস ক্যাম্প গুছিয়ে নেওয়া। 20 মে বিদায় জানায় বেস ক্যাম্পকে। থোকলা লোবুচে হয়ে ফেরিচে পৌঁছায় দুপুরে। সেদিন সোমারে থেকে পরদিন নামচে বাজার থেকে কম দামে পর্বতারোহণের সরঞ্জাম কিনে নেয় বিভোর। ভবিষ্যতে আরও অনেক অভিযান হবে। পরদিন লুকলা। 23 মে প্লেনে করে কাঠমান্ডু। 25 মে বাংলাদেশ এয়ারপোর্ট। বৃত্ত সম্পন্ন হলো। যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ কাহিনীর। আর মাউন্ট এভারেস্ট তার জায়গাতেই দাঁড়িয়ে আছে। মাঝের কয়টা দিন কেটে গেল স্বপ্নের মতো। পিছনে রেখে এলো ইতিহাস, যা শুনবে প্রজন্মরা। এয়ারপোর্টে পৌঁছাতেই উটকো ঝড়ের মতো একদল সাংবাদিক এসে ভিড় জমায়। বিভোরের এক হাতের আলিঙ্গনে আবদ্ধ ধারা। কাগজ ও টিভি চ্যানেল সাংবাদিকরা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। কয়েকজন ফটোগ্রাফার বিরতিহীনভাবে ক্লিক করছে। 30 মিনিটের ধৈর্য নিয়ে সব প্রশ্নের উত্তর দেয় ওরা। এয়ারপোর্ট থেকে বের হতে ধারাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা যায়। বিভোর প্রশ্ন করে,
কোনো সমস্যা? ধারা মাথা নাড়ায়। বিভোর ধারা দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়, চমকায়, পর মুহূর্তে নিজেকে সামলে নেয়, ধারার কপালে চুমু দিয়ে বলে, চিন্তা করো না, কিছু হবে না, সত্যি সব বলে দিও। ধারা জমে গিয়েছে ভয়ে, পায়ের নিচে ভূমিকম্প অনুভব করছে। বিভোর আলতো করে ধারার গালে থাপ্পড় দিয়ে বলে, হ্যাঁ পাগলি, ভয় পাচ্ছ কেন? যাও। ধারা নতজানু হয়ে এক পা করে হেঁটে আসে। সাফায়াত, সামিদ, সাফি দুহাতে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশন জানায়। ধারা সচকিত, ভাইরা স্বাভাবিক ব্যবহার করছে। এরপর শেখ আজিজুর ধারাকে বুকে টেনে নেন, মেয়ের কপালে চুমু দেন। ধারার কলিজা মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়। কতদিন পর বাবাইকে দেখা, বাবাইয়ের আদর খাওয়া। হেসে বাবাই বলে শক্ত করে জড়িয়ে ধরে। আজিজুর মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, যখন শুনলাম এভারেস্টে ঝড় উঠেছে, কি হয়েছিল আমাদের জানিস বেটি? ধারা মিষ্টি করে হেসে বলে, কিছু হয়নি তো আমার, এই যে দেখো একদম সুস্থ। আজিজুর হেসে বলেন, দেখছি তো আমার বেটির কিছু হয়নি, ফিরে এসেছে। এবার চল তো, তোর আম্মু অপেক্ষা করছে। চলো। ধারা দুটি লাগেজ, একটি সামিদ, অন্যটি সাফায়াত নেয়। ধারা একবার পিছনে ফিরে তাকায়। বিভোর এখনো দাঁড়িয়ে ধারাকে তাকাতে দেখে হেসে হাত নাড়িয়ে বাই জানায়। এরপর সানগ্লাস পরে লাগেজ টেনে আরো এগিয়ে যায়। ধারা তিব্বিয়া খাতুনকে দেখে চমকে যায়। শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, চোখের নিচে কালি জমেছে। তার এত সুন্দর মায়ের একই অবস্থা। ধারা বড় বড় পা ফেলে তিব্বিয়া খাতুনের সামনে আসে। তিব্বিয়া ধারাকে দেখে স্তব্ধ হয়ে যান, সেকেন্ড কয়েক সময় নিয়ে মেয়েকে দেখেন। এরপর ধারাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। ধারা বিস্ময়ের চরম পর্যায়ে। দিশারির ফোন কলে শুনেছে পরিবার সব জেনে গেছে, অথচ তার পরিবারের কি স্বাভাবিক ব্যবহার। মায়ের কান্না শুনে ধারার বুক ভারী হয়ে আসে। তিব্বিয়া খাতুনের মুখটা দুহাতে তুলে ধরে আদুরে গলায় বলে, কাঁদছো কেন? ফিরেছি তো। তিব্বিয়া খাতুন ভেজা ঠোঁটে মেয়েকে চুমুতে চুমুতে ভরিয়ে দেন। একটা মাত্র মেয়ে ওনার, 3 ছেলের পর একটা মেয়ে হয়েছে। মেয়ের বড় শখ ছিল তিব্বিয়া খাতুনের, কিন্তু পরপর 3টা ছেলে হয়। সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে একটা মেয়ে আলো হয়ে ঘরে আসে। সেই মেয়ে নাকি মৃত্যুর মুখে ছিল। ভাবতেই এখনো বুকটা কেঁপে ওঠে। তিব্বিয়া খাতুন বলেন, আর কোথাও যেতে দিব না তোকে। ধারা হেসে মায়ের চোখের জল মুছে দিয়ে বলল, কোথাও আর যাবো না, কোথাও না। তিব্বিয়া খাতুন মেয়েকে জড়িয়ে ধরেন। ধারা খুশিতে ফুটছে। তার মা তাকে এত ভালোবাসে কখনো বুঝতে পারেনি। সবসময় তর্ক ঝগড়াই শুধু হতো। মাইশাও লিয়া এসে ধারাকে জড়িয়ে ধরে। আপনজন ফিরে আসায় সবার ঠোঁটেই তৃপ্তির হাসি। বাড়িতে ঢুকতে সৈয়দ লাইলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান। বিভোর কোলে করে রুমে নিয়ে আসে। ডাক্তার আসে। লাইলার প্রেশার হাই। সামিয়া যত্ন করে পানি ঢালে শাশুড়ির মাথায়। জ্ঞান ফিরতেই লাইলা ধরফরিয়ে উঠে বলেন, আমার ছেলে কই? বিভোর রুম থেকে দৌড়ে আসে। লাইলার ছেলের হাত শক্ত করে ধরেন, ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে। মায়ের পাগলামি দেখে বিভোর ভয় পেয়ে যায়। যখন খবরে দুর্যোগের কথা ছড়িয়ে পড়েছিল, না জানি মায়ের কি হয়েছিল। এই মুহূর্তে বিভোর সেসব কথা তোলার সাহস পেল না। লাইলা বেশ কিছুক্ষণ ছেলের হাত ধরে বসে থাকেন। শরীরের শক্তি আসতে রান্নাঘরে ছুটেন। দুর্বল শরীর নিয়ে তিনি অনেক রান্না করেছেন। বিভোর ফিরেছে শুনে নিজের রুমে আসার পথে বাদলের সাথে দেখা হয়। বাদল চিটাগং ছিল, ফেরার কথা ছিল 2 দিন পর। সে আজই ফিরেছে। ঘেমে একাকার হওয়া শার্ট না খুলে আগে ভাইয়ের রুমের দিকে দৌড়ে আসে। বিভোরকে দেখে জড়িয়ে ধরে। বিভোরও জড়িয়ে ধরে, হেসে বলে, কেমন আছো ভাইয়া? বাদল বিভোরকে ছেড়ে অভিমানী গলায় বলে, কেমন আছো তাই না? বাদলের গলা কাঁপছে, চোখের কোণে জল চিকচিক করছে। বিভোর অনুসন্ধানী গলায় প্রশ্ন করলো, কাঁদছো ভাইয়া? বাদল ঠোঁট টিপে কান্না আটকায়। বিভোরকে আবারও জড়িয়ে ধরে বলে, কখনো বড় ভাইয়ের মতো শাসন করি না, তাই যা ইচ্ছা করিস তাই না? আর একবার বলিস কোথাও যাওয়ার কথা, ঠ্যাং ভেঙে দিব। বিভোরের চোখের কোণে জল জমে, তা নিয়ে হেসে ফেলল। এরপর বাদলের পেটে ঘুষি দিয়ে বলে, যদি পারো ভাঙছে, যা বলবা তাই শুনবো। বাদল হেসে দেয়। বিভোর ভালো করে জানে বাদল তাকে কখনো মারা তো দূরে থাক, ধমক দিতেও পারবে না। রাত 1টা। ধারার কল আসতে বিভোর ঝাঁপিয়ে পড়ে ফোনের উপর। প্রশ্ন করে, কয়টা কল দিছি? মাত্র 55টা। মাত্র? ধারা হাসলো, বলল, রাগও কেন, সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, অনেকদিন পর এসেছি তো, তাই হই হুল্লো লেগে গেছে বাসায়। সে তো আমার বাসায়ও, তাই বলে পৌঁছে কল দিব না? টেনশন হয় না? আচ্ছা সরি। তারপর কিছু বলেছে? না, বলেনি। অদ্ভুত। একদম স্বাভাবিক। সব জেনে গেল, আবার তোমার সাথে আমাকে দেখলো, তবুও কোনো রিয়াক্ট নেই। বুঝলাম না কিছুই। কি জানি কি ফোন দিয়ে আসছে তোমার বাপ ভাইয়েরা। এভাবে কেন বলছো? হয়তো ওরা মেনে নিয়েছে। এত সোজা? ধারা সেকেন্ড 3 কিছু ভাবে, এরপর অন্যমনস্ক হয়ে বলে, ঝড়ের পূর্বাভাস পাচ্ছি। বিভোর দীর্ঘ নিঃশ্বাস ফেলে, যা স্পষ্ট শুনতে পায় ধারা।
এরপর প্রবল আত্মবিশ্বাস নিয়ে বিভোর বলল, ঝড় তো একটা আসবে জানতাম এবং প্রস্তুত আছে রুখার জন্য। তুমি শুধু সরে যেতে চেও না। ধারা কপাল কুঁচকে ফেললো। এরপর ব্যথিত গলায় বলল, তুমি ভাবতে পারলা আমি সরে যাব? তোমার সাথে থাকবো না আমি? বিভোর বুঝে মুখ ফসকে সে ভুল কথা বলে ফেলেছে। পরিস্থিতি পাল্টাতে বলল। এভারেস্ট মিস করছি। ধারা পুলকিত হয়ে উঠল, বলে, আমিও খুব, যদিও অনেক বিপদ ছিল, অনেক কষ্ট করতে হয়েছে, তবু মিস করছি খুব। এভারেস্ট নিয়ে আলোচনা চলে 2টো অবধি। বিভোর বলল, বুকটা শূন্য লাগছে। ধারা চাপা হাসে, বালিশ একটা বুকে জড়িয়ে ধরে বলে, কেন? কেনটা তুমি ভালো করেই জানো। বলে সমস্যা? আমি কিন্তু লাগামহীন কথা বলা শুরু করব, তখন কল কেটে দিও না। ধারা খিলখিল করে হেসে উঠল। দরজায় কেউ টোকা দিচ্ছে মনে হলো। ধারা গুড নাইট বলে কল কাটে। দরজা খুলতে সাফি এসে রুমে ঢুকে। ধারা অবাক হয়, কিন্তু তা প্রকাশ করলো না। সাফি বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম, তোর গলা শুনে বুঝলাম ঘুমাসনি, তাই আসলাম একটু কথা বলতে। ধারা বলল, বসো। সাফি বিছানার একপাশে বসে ধারার সামনে। সাফি ধারার এক হাত মুঠোয় নিয়ে বলে, কাল দুপুরে 6 দিনের ট্যুরে যাচ্ছি, তাই আজই বলে ফেলি, ভাইয়া আর বাবাইকে তোর আর বিভোরের কথা মেহের বলেছে। ধারা চমকে তাকায়। সাফি বলে, অনেক নোংরা কথা দিয়ে বিভোরকে প্রেজেন্ট করেছে বাবা আর ভাইয়াদের সামনে। আমি জানতাম না ও তোকে এত হিংসা করে, তাহলে কখনো বলতাম না ওরে তোদের কথা। কথা বলতে বলতে সাফি মাথা নিচু করে ফেলে। ধারা বলে, একদিন না একদিন তো জানতোই সবাই, তাই জেনে গেছে বলে আমার সমস্যা নেই। বিভরের নামে অনেক খারাপ কথা বলেছে, শুনে খারাপ লেগেছে, কিন্তু তার জন্য ভাইয়া তুমি কেন মাথা নিচু করেছো? তবুও তুই বলা এক আর অন্যজন এসে রসিয়ে রসিয়ে বলা আরেক। ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে আমার। সে কি? আমার জন্য সম্পর্ক কেন শেষ করবা তুমি? তুমি তো মেহের আপুকে খুব ভালোবাসো। যে মেয়ে বিয়ের আগে এমন করতে পারে, সে মেয়ে বিয়ের পর কি করবে ভেবেছিস? পরিবারের জন্য কিছু না হয় ত্যাগ করলাম, এবার ঘুমা। ফিরে এসেই তোর আবার বিয়ে দেবো বিভোরের সাথে। সাফি উঠে দাঁড়ায় চলে যেতে। ধারা হাতে ধরে আটকায়, বলে, বিয়ে করবে কবে? বয়স তো কম হলো না? ভেবেছিলাম তো তুই ফিরলেই করব। মেহের আপুকে আরেকটা সুযোগ দেওয়া যায় না? সাফি ম্লান হাসে, বলে, সে কি, আর আমার জন্য রয়েছে, নিউ বয়ফ্রেন্ড জুটিয়েছে। ধারা খুব বেশি চমকায়। মেহের মেয়েটা অহংকারী, হিংসুটে হলেও সাফিকে অনেক ভালোবাসে, জানতো সে। সাফি ধারার কপালে চুমু দিয়ে বলে, গুড নাইট টুইঙ্কেল। ভাইয়া মিহিকে আমার ছোট ভাবে করা যায় না? সাফি ঘুরে তাকায়। মিহি পাশের বাসার একটা বাচ্চা মেয়ে, যার বয়স সবে মাত্র 19। সাফি ছাদে গেলে সেও যেত। সাফিকে দেখার জন্য সারাক্ষণ বারান্দায় বসে থাকতো। সাফির গার্লফ্রেন্ড আছে শুনে ধারাকে জড়িয়ে ধরে সে কি কান্না। কাহিনীটা 1.5 বছর আগের, তখন সে এইচএসসি পাশ করলো সবে। তবে ধারা মিহির আচরণে বুঝে এখনো সে সাফিকে চায়, অপেক্ষা করে কোনো এক দুর্ঘটনা, যে দুর্ঘটনায় সাফি তার হবে। 2 দিন আগেই তো সাফির সাথে রাস্তায় দেখা হয় মিহি দ্রুত পাশ কেটে চলে যায়। চুল খোলা ছিল। সাফির নজরে আসে মিহির চুল কোমর অব্দি লম্বায়। এরপর থেকে মাঝে মাঝে মিহি সাফির মনের মণিকোঠায় উকি দিচ্ছে, হয়তো ধারার ইচ্ছে পূরণ করতে। সাফি মৃদু হাসে। এরপর ধারার মাথায় হাত রেখে বলে, খুব ভালো একটা জব হয়েছে আমার, খুব দ্রুত বিয়ে করার চেষ্টা করব। ধারা হাসে। সাফি চলে যায়। ধারার মনটা স্নিগ্ধতায় ভরে যায়। কেন জানি মনে হলো সাফি মিহিকে পছন্দ করে। সত্যি হলে ভালো হয়। বাপ মরা মেয়ে, বাসায় শুধু মা আর মেয়ে থাকে। মিহির অনেক ইচ্ছে একটা বড় পরিবারে, তাদের বাড়িতে বউ হয়ে আসলে তো খুশিতে মরেই যাবে। ধারা বিড়বিড় করে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। 5 দিন কেটে যায়। পরিবারের সদস্যদের পরিবর্তন দেখলো না ধারা। বিভোর গতকাল ঢাকা গেল, 2 দিনের মধ্যে আসবে। এরপরে নিজের বাসায় জানাবে সব এবং বিয়ের প্রস্তাব আনবে। বিয়ে তো হয়েছেই, এবার একটু আনন্দ উৎসব হবে, এই আর কি। ধারা সবসময় আতঙ্কে থাকে, কখন না বাবাই তাকে ডাকে নালিশ বসে, যেখানে আসামি হবে সে কথা সাজিয়ে নেয় কি বলবে, কিন্তু তেমন কিছুই হচ্ছে না। শুক্রবার সকালে ধারা বের হচ্ছিল, তখন সে কাজিজুর ডাকেন। ড্রয়িং রুমে সামিদ, সাফায়েত, মাইশা, লিরা, তিব্বিয়া খাতুন আছে। ধারা ঢোক গেলে অবশেষে যাত্রা শুরু হতে চলেছে বোধহয়। ধারা কাচুমাচু হয়ে সোফায় বসে, তার দিকে তাকিয়ে আছে 12টি চোখ। বাতাসেও অস্বস্তি, বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যেন। শেখ আজিজুর শুরু করেন, তুমি বিভোরকে ভুলতে পারবে? আমাদের কথা শুনে ছাড়তে পারবে তাকে? যদি প্রশ্ন ওঠে কে বড়, বিভোর নাকি তোমার পরিবার, কার কথা বলবে আর কাকে বেছে নিবে, কাকে ছাড়বে? অপশন নেই।
দুটোকেই পাওয়ার ছাড়তে একজনকে হবেই। ধারা থতমত খেয়ে যায়। প্রশ্নগুলো এত জটিল, এত কঠিন। এমন প্রশ্নের মুখোমুখি যদি সে ছোটবেলা হতো, তাহলে এসএসসি এইচএসসি সহ সব পরীক্ষায় প্রশ্ন তার কাছে সোজা মনে হতো। এসবের উত্তর তো সে সাজায়নি। শরীর ঘামতে থাকে, মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে, পায়ের তলার ফ্লোর শিরশির করছে। কি উত্তর দিবে? আতঙ্কে বাম হাতের নখ দিয়ে ডান হাতের তালু চুলকাতে থাকে। তার কাছে তো দুটোর প্রায়োরিটি সমান। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।